আজকের লেকচারে আমরা শুরু করব কিভাবে পাইথনের সাথে আমরা ডেটাবেসকে কানেক্ট করতে পারি। এটা আরো সিম্পল ওয়ার্ডে আমরা যদি বলতে পারি যে ইন্টারফেসিং অফ পাইথন উইথ অ্যান এসকিউএল ডেটাবেস। সেটা এসকিউএল এর ফুল ফর্ম আমরা অলরেডি জানি, আমি ধরে নিচ্ছি এখান থেকে দাঁড়িয়ে যে তোমাদের এসকিউএল এর কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে। কেন এই ভিডিওটা যখন তোমরা দেখছো, তোমার যদি এসকিউএল এর কনসেপ্ট ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু অনেক লেভেল অফ কোয়ারি কিন্তু বুঝতে পারবে না। যদি তোমরা এখনো এসকিউএল এর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ওখান থেকে গিয়ে ক্লিক করে তোমরা কিন্তু বেসিক যে এসকিউএল কি করে কোয়ারি আমরা করি সেটার একটা আইডিয়া তোমরা যদি নিয়ে নাও, তোমরা কিন্তু এইটা কনসেপ্টটা বুঝতে পারবে। এই ভিডিওতে আমরা মেইনলি ডিসকাস করব কিভাবে পাইথনের সাথে আমরা এসকিউএল এর যে কোনো ডেটাবেস হতে পারে, সেটা হতে পারে ওরাকেল, হতে পারে মাইস্কিউএল, হতে পারে যে কোনো বা পোস্ট এসকিউএল হতে পারে, যে কোনো রকম অনেক রকম আমাদের এসকিউএল এর আমাদের সফটওয়্যারস অ্যাভেলেবেল আছে মার্কেটে। কিভাবে আমরা পাইথনের সাথে মেনলি কানেক্ট করব ডেটাবেস থেকে, ডেটাকে কিভাবে আমরা ওখানে ইনসার্ট করব, ডেটাকে কিভাবে ডিলিট করব, কি করে কোয়ারি করব, বেসিক কথা কি করে সার্চ করব, কি করে আপডেট করব, বেসিক সব জিনিসগুলো কিন্তু আমরা অপারেশনসগুলো কিন্তু এই ভিডিওর মারফতে কিন্তু আমরা জিনিসগুলোকে জেনে নেব। তো আমরা মেনলি কাজ করব পাইথনের সাথে মাইএসকিউএল ডেটাবেসকে কানেক্ট করে এই অপারেশনস যেগুলো তোমাদের বললাম আমি এক্ষুনি, ইনসার্ট, ডিলিট, আপডেট এবং সার্চ কোয়ারি যেগুলো আছে আমরা কি করে করব, সবই কিন্তু মাইস্কিউএল ডেটাবেসের সাথে কানেক্ট করে করব। কেন কি মাইস্কিউএল ডেটাবেসটা হচ্ছে অনেকটাই ফ্রি এবং ওপেন এন্ডেড ডেটাবেস, যেটা আমরা যে কোনো জায়গায় বিনা পয়সায় যদি তোমরা যে কোনো প্রজেক্ট হোস্ট করতে চাও তোমরা কিন্তু এই মাইস্কিউএল ডেটাবেসের সাহায্যে কিন্তু করতে পারবে। আরেকটা মেন রিজনের জন্য আমি এটা মাইস্কিউএল দিয়ে দেখাচ্ছি, কেন কি সিবিএসই বোর্ডে ক্লাস 12 যারা তোমরা দেখছো এই ভিডিওটা, তোমাদের কিন্তু এটা কিন্তু চ্যাপ্টার নাম্বার 9 মানে তোমাদের লাস্ট চ্যাপ্টার হিসাবে কিন্তু তোমাদের সিলেবাস কারিকুলামে আছে। তোমাদের কিন্তু এই জিনিসটা করতেই হবে এবং এই জিনিসটা না জানলে তোমরা কিন্তু একটা প্রজেক্ট কিন্তু ডেভেলপ করতে পারবে না, যেটা তোমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদের কিন্তু বোর্ডে সাবমিট করতে হবে। তো এই ভিডিওটাতে আমি সব রকম পুরো আউটলেয়ারটা ডিসকাস করব, যাতে তোমরা যে কোনো ভাবে যে কোনো প্রজেক্ট যাতে তোমরা এই ডেটা দেখার পর তোমরা যাতে নিজের মতন ভাবে করতে পারো। কারণ কি আমরা প্রজেক্টে মেজর কি করি, যখনই কোনো ডেটাবেসের সাথে কানেক্ট করি, আমাদের পাইথনের সাথে কোনো ডেটাবেস কানেক্ট করে আমরা মেইনলি এই চারটে জিনিসই করব। কি করে ডেটাকে আমরা ইনসার্ট করব, কি করে ডেটাকে আমরা ফেচ করব, কি করে এটা ডিলিট করব, কি আপডেট করব, এটা মেজর চারটে অপারেশনস কিন্তু আমরা ডেটাবেসের সাহায্যে বা ডেটাবেসের ওপর করব পাইথনের সাহায্যে। এটাই আমরা এখান থেকে দেখব। তো প্রথমে ডিসকাস করব এটা কেন লাগে, এর পুরো ডিটেলস আমরা এক স্টেপ বাই স্টেপ ডিসকাস করব উইথ দ্য প্র্যাকটিক্যাল। কি কি সফটওয়্যার লাগবে আমাদের, তার জন্য সব কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তোমরা যারা আমার পুরো পাইথনের প্লেলিস্ট ফ্রম বিগিনিং দিয়ে দেখছো, তোমরা অলরেডি এটা প্রথম তোমাদের কাছে এসছে, তা কিভাবে কি সফটওয়্যার ইনস্টল করব, কিভাবে কি লাগবে, যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা বলে দিই যে আমাদের কিন্তু এই ভিডিওটার লেন্থ একটু বড় হবে, মোস্ট প্রবাবলি তোমরা 1 আওয়ার প্লাস ধরেই চলো। তো সেই সূত্রে দাঁড়িয়ে একটা কথা প্রথমেই বলবো, যদি ধৈর্য করে যদি তোমরা বসে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখো পুরো ভিডিওটা, তোমাদের কিন্তু কনসেপ্টটা কিন্তু পুরো থ্রু আউট কি করে পাইথনের সাথে মাইস্কিউএল কানেক্ট করে কি করে অপারেশন এক্সিকিউট করবে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমেই তোমাদের এখান থেকে আমি অ্যাসিউরিটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তাহলে সময় না নষ্ট করে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব যে কেন আমাদের পাইথনের সাথে মাইস্কিউএল কানেক্ট করতে হয়। পাইথন ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অলরেডি আমাদের এই প্লেলিস্টে অলরেডি এর আগে 30-35টা মোটামুটি একটা আইডিওলজি ভিডিওস কিন্তু চলে এসছে। যারা এখনো বেসিক পাইথনের কোনো আইডিয়া নেই তোমরা শিখতে, সেই সূত্রেও আমি বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমাদের পাইথন প্লেলিস্টের লিঙ্কটাও রয়েছে, ওখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা পাইথনের যে বেসিক, যে একদম বেসিক প্রোগ্রামিং কনসেপ্টটা তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা আরো ডিটেলসলি বুঝতে পারবে। তো পাইথন আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার সাহায্যে আমরা কি আমরা ডেটাবেসকে কানেক্ট করতে চলছি। তো ডেটাবেসকে কেন কানেক্ট করতে চলবো, যারা আমরা বেসিক আমার প্লেলিস্টে জিনিসগুলো দেখেছো তোমরা একটা আইডিয়া তোমরা ওখান থেকে পাবে যে আমরা পাইথনের সাথে কিন্তু 3 রকম ফাইলকে কানেক্ট করেছিলাম, একটা টেক্সট ফাইল, একটা বাইনারি ফাইল, একটা সিএসভি ফাইল। কেন আমরা এইটুকু জিনিস জানতাম যে যখন আমরা ফাইল হ্যান্ডেলিং কনসেপ্টটা পড়াশোনা করি, একটা জিনিস ওখান থেকে আমরা আইডিয়া পেয়েছিলাম যে আমরা যখন পাইথনের সাথে আমরা যখন ফাইলকে কানেক্ট করি বা ফাইল হ্যান্ডেল করি, কেন করি, কেন কি ডেটা কিন্তু ম্যানুয়ালি আমরা যেরকম বেসিক প্রোগ্রামিং এর সময় একটা দুটো ডেটা দিয়ে টেস্ট করি, কিন্তু রিয়েল লাইফে কিন্তু এরকম আমরা একটা দুটো ডেটা দিয়ে কিন্তু কোনো জিনিস টেস্ট করতে পারবো না। আমাদের ডেটা কিন্তু কোনোভাবে আমাদের বাল্ক অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু প্রোগ্রামকে ফিড করাতে হয় টেস্টিং পারপাসে, যে প্রোগ্রামটা আমার ঠিকঠাক চলছে কিনা। রিয়েল লাইফ তাই সিনারিওস হয়। তো সেই সূত্রে যখন ফাইল যেরকম আমাদের কাছে আছে 3 রকম ফাইলস আমরা দেখেছি, সেরকম কিন্তু আমাদের কাছে ডেটা বেসেসও আছে, যেটার সাহায্যে কিন্তু আমরা ডেটাকে পাইথনকে ফিড করাতে পারবো। মানে প্রোগ্রামে আমাদের ডেটাগুলো স্টোর থাকবে আমাদের ডেটাবেসের মধ্যে, ডেটাবেসের বেসিক
আইডিয়াগুলো আমি প্রথমেই বললাম যে ডেটাবেস কি জিনিস কি আমি কিন্তু এখানে ডিসকাস করছি না। ডেটাবেসের পুরো কনসেপ্টগুলো ওখানে আমার ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা যদি বেসিক কনসেপ্টই না জানো কাকে বলে ডেটাবেস বা বৃত্তান্ত, ওগুলো প্রথমে আগে দেখে আসতে হবে, তাহলেই তোমরা কিন্তু এই নলেজটা তোমরা পাবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে ডেটাবেসের সাথে আমরা কানেক্ট, কেন ডেটাবেসের মধ্যে কিন্তু আমাদের স্ট্রাকচার ওয়াইজ টেবিল তৈরি করে আমাদের ডেটা কিন্তু ওখানে রয়েছে। আমাদের কাজ থাকবে যে পাইথনের সাথে কানেক্ট করে ডেটাবেসে হয় টেবিলের মধ্যে ডেটাকে রিড করা, রিড বলবো না, ডেটাকে ইনসার্ট করা। ধরে নাও ডেটাবেসের মধ্যে আমার কাছে এরকম টেবিল রয়েছে, এখানে ডেটাকে এখান থেকে আমাদের ইনসার্ট করা কথা বলবো। যদি আমরা পাইথন থেকে কোনো ডেটা আমি যদি ডেটাবেসে রাখি সেটাকে ইনসার্ট বলবো। পাইথন থেকে কোনো ডেটাবেসকে যদি রিড করি বা পাইথনের সাহায্যে ডেটাবেসের থেকে কোনো টেবিলের ডেটাগুলোকে যদি রিড করি, এটাকে আমরা ফেচ করছি আমরা ডেটাবেসের টার্মে বলবো। যদি ডিলিট করতে হয় সেরকম আমরা এই ডেটাবেস থেকে কোনো ডেটা যদি ডিলিট করতে হয় আমরা পাইথন দিয়েই মানে পাইথন এন্ডে প্রোগ্রাম লিখে এখানে কিন্তু বসে আমরা ডিলিট করতে পারবো। সেরকম আমরা আপডেট করতে চাইলে পাইথনের এন্ডে প্রোগ্রাম লিখে কিন্তু আমরা জিনিসটা ডেটাবেসে গিয়ে কিন্তু এটাকে আপডেটও করতে পারবো। এই বেসিক জিনিসগুলো যে ইনসার্ট, ক্রিয়েট বলবো না, ক্রিয়েট তো প্রথমে আমরা পাইথনেই বসে করে এই ডেটাবেসে বসেই আমরা ক্রিয়েট করে রাখবো, চিন্তার বিষয় টেবিল অলরেডি ক্রিয়েট থাকবে আমাদের। টেবিল আমরা ম্যানুয়ালি পাইথনের মধ্যে দাঁড়িয়ে ক্রিয়েট করতে পারি, কোনো অসুবিধা নেই, পাইথন দিয়েও টেবিল ক্রিয়েশন করা যেতে পারে। বাট বেসিক্যালি আমাদের মেইন জনার অফ কোডিংগুলো এরকম থাকবে যেখানে আমরা অলরেডি ডেটাবেসে আমাদের টেবিল অলরেডি তৈরি করা রয়েছে। এবার আমরা পাইথন দিয়ে 4টে অপারেশনস আমরা এক্সিকিউট করবো, একটা হচ্ছে ইনসার্ট, একটা ডিলিট, একটা হচ্ছে ফেচ, আর একটা হচ্ছে আপডেট। দেখতে পাচ্ছ IDFU বলে আমি ছোট ছোট টার্মসে লিখলাম তোমাদের বোঝার জন্য। তো মেনলি আমরা এই ডিলগুলোই করবো মেনলি। তো এগুলো কেন করছি সেটা আমি বললাম যে আমাদের ডেটা কিন্তু আমাদের ডেটাবেসে পড়ে রয়েছে, তো ডেটাবেসের সাথে পাইথনের সাথে কোনোভাবে কানেক্ট করিয়ে আমরা কিন্তু এই ডিলটা করব। অলরেডি এই জিনিসগুলো আমরা ডেটাবেসের মধ্যে বসেও করতে পারি, কিন্তু স্বাভাবিকত আমরা ডেটাবেসের মধ্যে বসে কিন্তু চট করে এই কাজগুলো করাটা খুব ভালো কাজ না। কেন কি আমরা যখন কোনো হাই লেভেল যে যখন সফটওয়্যার ডিজাইন করব পরবর্তীকালে, তোমরা যারা দেখছো কলেজ লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল থেকেও তোমাদেরও কিন্তু কাজে লাগবে এই জিনিসগুলোই, তোমরা কিন্তু এটাই করবে। আলটিমেটলি আমরা কি করব যে একটা ফ্রন্ট এন্ড কোনো অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা ডেটাবেসকে অ্যাকসেপ্ট করতে চাইছি। পাইথন যেটা দিয়ে তুমি লিখছো এটা কিন্তু একটা ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো, যেটার সাহায্যে যে তুমি ডেটাবেসের সাথে ডেটাকে কানেক্ট করে মানে আমরা কানেকশন বিল্ড আপ করে দুটোর মধ্যে একটা সম্পর্ক গঠিত করে ডেটা কিন্তু আমরা ডেটাবেস থেকে তুলে আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে আসবো। ডেটাবেসকে বলা হয় ব্যাক এন্ড বলা হয়, যেখানে ডেটাকে আমরা স্টোর করে রেখেছি। আর পাইথন কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে, যেহেতু পাইথনের মধ্যে তোমরা পুরো ডাইরেক্ট এর আগে কোনো কিছু নেই, পাইথন যেহেতু তোমাদের একদম ফার্স্ট লেয়ার বলতে পারো, সেটাকে ফ্রন্ট এন্ড বলেও কিন্তু আমরা এই বেসিক আইডিয়াতে আমরা কিন্তু একে ফ্রন্ট এন্ড বলে ধরবো। কিন্তু রিয়েল প্রজেক্টে আমাদের পাইথন কখনোই আমাদের ফ্রন্ট এন্ড হয় না। যারা একদম কলেজ লেভেল থেকে তারা দেখছো তাদের কিন্তু তারও আগে একটা ফ্রন্ট এন্ড থাকে, যেটাকে বলা হয় HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে তারও ফ্রন্ট এন্ড। তারপরে মিডিল এন্ডটা হয়ে যায় পাইথন, আর একদম যেটা লাস্ট এন্ড বলতে পারো সেটা হচ্ছে আমাদের ডেটাবেস। কিন্তু যেহেতু আমরা এখানে 2 লেয়ার আর্কিটেকচার নিয়ে ডিজাইন করছি, 2 লেয়ার আর্কিটেকচার মানে কি কনসেপ্টগুলো একদম হাই কোর ডেটাবেস হিসাবে আমি কথা বলছি। তো 2 লেয়ার আর্কিটেকচার কথাটা, যেখানে আমরা একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে ডাইরেক্ট কমিউনিকেট করছে ডেটাবেসের সাথে, এটা 2 লেয়ার, দুখানা লেয়ার রয়েছে, একটা যে ফ্রন্ট এন্ড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড হয়ে যাচ্ছে। তো কিভাবে আমরা এটাকে ডিল করবো এই জায়গায়, কিভাবে কি করব, প্রত্যেকটা প্র্যাকটিক্যালটা এখান থেকে শেখা খুব দরকার আমাদের। এই ভিডিও থেকে আমরা শিখবো প্র্যাকটিক্যালি কি করে জিনিসগুলোকে এক্সিকিউট করবো, সেটাই কিন্তু আমরা এই লেকচারের অনবরত কিন্তু আমরা এক একটা করে জিনিসগুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে করতে এগিয়ে চলবো। তো ফার্স্ট আমরা এখান থেকে কনসেপ্টটা তো ক্লিয়ার করে নিলাম যে আমাদের পাইথন মাইস্কুয়েল কানেক্ট করে আমরা কি কি জিনিস করতে চলেছি, কি কি করব, এর একটা আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে গেছি। এবার আমরা জিনিসটা দেখবো যে এই যে মাইস্কুয়েল সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবো। আমি যখন আমি ডেটাবেস প্লেলিস্টেও বলেছি মাইস্কুয়েল সফটওয়্যার, আমি ওখানে SQL দিয়ে দেখিয়েছি পুরো ডেটাবেস কনসেপ্টটা। যারা ওরাকেলের SQL দিয়ে শিখছো বা মাইস্কুয়েল দিয়ে শিখছো, শেখাটা বড় কথা না, কোয়ারি লেভেল কিন্তু মোটামুটি দুটো 19-20 কিন্তু সেমই আছে, কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা পাইথন মাইস্কুয়েল কানেক্টিভিটি দেখছি যেহেতু এই লেকচারে, তো আমরা প্রথমে দেখব যে তোমরা কোন সফটওয়্যারটা প্রথমে তোমরা ডাউনলোড করবে, করে কিভাবে ইনস্টল করবে, সেটা কিন্তু প্রথমত আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। দেখতে পাচ্ছ আমরা গুগল স্ক্রিনে চলে এসেছি। তোমরা যদি সিম্পল লেখো ডাউনলোড মাইএসকিউএল ফর উইন্ডোজ, তোমাদের এরকম একটা কিছু লিস্ট অফ লিঙ্কস চলে আসবে। প্রথম লিঙ্কে ক্লিক করবে, এটা কিন্তু একটা মাইএসকিউএল সফটওয়্যার, ঠিক আছে। তো এই সফটওয়্যার চাইলে তোমাদের যেরকম বিট আছে উইন্ডোজের, তোমরা সেইখান থেকে কিন্তু ডাউনলোডে প্রেস করলে তোমরা ডাউনলোড করে যেরকমভাবে নর্মালি তোমরা সফটওয়্যার ইনস্টল করো, বেসিক তোমরা অনেক লেভেল অফ সফটওয়্যার ইনস্টল করে থাকো কম্পিউটারে, তোমরা সেরকমভাবে করতে পারবে। এই একটা পদ্ধতি এটার বললাম, এই সফটওয়্যার সাহায্যে তোমরা করতে পারবো। বাট আমি নর্মালি কিসে করব, আমি করব
ডাইরেক্টলি জ্যাম্প বলে একটা সার্ভার আমি ডাউনলোড করব, যার মধ্যে MySQL ইনবিল্ট থাকে। এটা আমি কেন বলছি তোমাদের, কেন আমি এটাতে করাচ্ছি, এটা তোমাদের পরবর্তীকালে খুব সাহায্য করবে যারা স্কুল লেভেলে দেখছো এবং যারা কলেজ লেভেলে দেখতে হয়, তোমার তো লাগবেই, কারণ কি তোমরা এটার সাহায্যে তোমরা PHP বা তোমরা কোনো ওয়েবসাইট যখন ডেভেলপ করবে এই জিনিসটা তোমাদের ডাউনলোড করতে কিন্তু হবেই। তো আমি বেটার আমি এইটা দিয়ে দেখাই, তোমাদের পরবর্তীকালেও অনেক হেল্প হয়ে যাবে। একদম বেসিক কথা বলতে গেলে আমি তোমাদের ক্লিয়ার করলাম যে তোমরা যদি এর উপরে দাঁড়িয়ে এখন থেকেই তোমরা যদি একটু তোমরা কাজ করো, তোমাদের পরবর্তীকালে তোমরা যদি PHP বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সাহায্যে তোমরা ওয়েবসাইট ডেভেলপ করবে, তখন কিন্তু তোমাদের এটাই লাগবে। এইটাই সঙ্গে PHP এর সঙ্গে তোমরা MySQL কানেক্ট করতে গেলে তোমাদের কিন্তু এই সার্ভারটাকেই তোমাকে নামাতে হবে। তো বেটার তাই না, এখন থেকেই বেসিকগুলো শিখে নাও, তোমাদের পরবর্তীকালে ভালোই হবে। তো যাই হোক, তাহলে আমি এটাতে যাবো। তাহলে এখানে গিয়ে আমি প্রথম যে দেখতে পাবো ডাউনলোড লিঙ্কে আমরা ক্লিক করলে আমাদের যেই ক্লিক করবো আমাদের এই জ্যাম্পের এই পেজটা চলে আসবে আমাদের কাছে। সেখান থেকে আমাদের অপশন থাকবে যে কতগুলো ভার্সন এবং কোন বিটের জন্য ডাউনলোড করব। তো অবভিয়াসলি এটা যারা উইন্ডোজ তারা উইন্ডোজ, যারা ম্যাক নিচে অনেক করলে তোমরা লিনাক্স ম্যাক যেতে অতগুলো যেরকম প্ল্যাটফর্মে করছো তোমরা সেরকম ভাবে কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু নর্মালি যেরকম ভাবে নর্মাল সফটওয়্যার ইনস্টল করে তোমরা কিন্তু সেভাবে করতে পারো। করার পর কি হবে, আমি অলরেডি ডাউনলোড করে আমার ইনস্টল করা আছে বলে আমি ওই স্টেপটা এখানে স্কিপ আউট করলাম, বেশি বড় ভিডিওটা করতে চাই না। তো তোমরা নর্মালি ম্যানুয়ালি করে নেবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে এই ভিডিওর আমাদের কমেন্ট সেকশনে আমাকে বলবে, আমি নিশ্চয়ই তোমাদের নয় ওটার জন্য একটা সেপারেট আমি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। সফটওয়্যার ডাউনলোড করার পর যখন তোমরা ওপেন করবে তোমাদের এইটুকুনি একটা ছোট রকম দেখতে একদম 4x4 দেখতে পাচ্ছ, এরকম ছোট একটি তোমাদের স্ক্রিন খুলে যাবে। খুলে যাওয়ার পর তোমরা যখন SQL এর উপর কাজ করতে যাবে তোমাদের কি কি জিনিস করতে লাগবে প্রথমে বলি। ইনস্টল করলে অটোমেটিক চলে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে, নর্মাল যেরকম ইনস্টল করবে করে নেবে। প্রসিডিওর খুব হার্ড না, আমি যদি দেখালাম না। ম্যানুয়াল ইনস্টল করে যখন ডাবল ক্লিক করে খুলবে এরকম তোমাকে একটা স্ক্রিন চলে আসবে। এই স্ক্রিনের মধ্যে তোমরা কোনটা অন করবে সেটা প্রথমে বলে দিই। দেখতে পাচ্ছ প্রথমে অ্যাপাচি বলে একটা গল্প আছে, সেই অ্যাপাচিটা প্রথমে অন করতে হবে। এটা কেন অন করতে হবে আমি এই জায়গায় দাঁড়িয়ে যদি বলি, এটা হচ্ছে সেই তোমার লোকাল সার্ভার। এটা সার্ভার ছাড়া তুমি কিন্তু MySQL ঢুকতে পারবে না, তাই জন্য প্রথমে এটাকে তোমরা অন করে নেবে। তারপর তোমার MySQL বলে যেটা মেন আমরা যেটা দরকার সেটাকেও তোমাদের এখানে স্টার্ট মানে অন বলতে গেলে স্টার্ট করতে হবে। স্টার্ট করা হয়ে গেলে তোমাদের MySQLটাও এখান থেকে শুরু হলো। এর সার্ভার কিন্তু চলছে, এটা কিন্তু জ্যাম্প ইজ এ সার্ভার, ইজ নট আ সফটওয়্যার। আমি যদি আগেরটা তোমাদের দেখাই, এই যে লিঙ্কটা তোমাদের বলেছিলাম ওটা কিন্তু তোমাদের একটা, এইটা কিন্তু তোমাদের একটা কি ছিল, এটা কিন্তু তোমাদের একটা সফটওয়্যার ছিল, এটা কিন্তু সার্ভার ছিল না, প্রথমেই ক্লিয়ার করলাম। বাট এই জ্যাম্পটা কিন্তু ইজ আ ওয়ান কাইন্ড অফ আ সার্ভার। যখনই এখানে সার্ভার তোমরা এখান থেকে অন করে দিলে, করার পর তোমরা অন্য কিছুতে হাত দেবে না। MySQL দেখতে পাচ্ছ, MySQLটাকে স্টপ অন, একে দুটোতেই স্টপ রয়েছে, মানে আমি অন করেছি বলে এটা স্টার্ট হয়ে গেছে। এখানে তলাও দেখতে দেখো রানিং স্ট্যাটাস দিয়ে দিয়েছে, এখানে স্ট্যাটাস চেঞ্জ ডিটেক্টেড টু রানিং, মানে দুটো জিনিসই এখন সার্ভার চলছে। তোমরা কি করবে, এই MySQL এর যে দেখতে পাচ্ছ সেকশনে যেখানে অ্যাডমিন বলে যে কথাটা লেখা আছে, এই অ্যাডমিনে ক্লিক করবে। অ্যাডমিনে ক্লিক করলে ওরা একটা ওয়েবসাইটে ডিরেক্ট করে তোমাকে এই ওয়েবসাইটটা খুলে দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে সেখানে যেখানে তুমি MySQL এর প্রোগ্রামিং গুলো করবে, বুঝতে পেরেছো। এখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের কিন্তু MySQL এর গুলো প্রথমে তোমাদের করতে হবে। প্রথমে তোমাদের কি করতে হবে, যখনই তোমরা কোনো রকম MySQL এর উপর কাজ করবে, যেটা তোমরা যারা ম্যানুয়ালি MySQL সফটওয়্যারে করেছো তোমরা, যেটা প্রথমে দেখালাম MySQL ডাউনলোড, তো সেটাও তোমরা করতে পারো, একই ব্যাপার। তো ফার্স্ট আমরা কি করি, ফার্স্ট যখনই আমরা কোনো কাজ করি, মানে যখনই আমরা MySQL এ কোনো কাজ করতে যাই, আমরা প্রথমে ডেটাবেস বানাই, মানে যে ডেটাবেসের সাহায্যে আমরা উপরে টেবিল বানাবো। এটা একটা গ্লোবাল স্পেস ধরে নাও, মানে এটা একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে তোমাদের প্রথমে নিজের জায়গাটা প্রথমে অ্যালোকেশন করতে হবে, তার মধ্যে তোমার নিজের টেবিল রাখতে হবে। তো প্রথমে আমি এখানে কি করব, প্রথমে আমরা এখানে ডেটাবেসকে বানাবো। কিভাবে ডেটাবেস বানায় এটা অনেকটা এখানে ওখানে যেরকম নর্মালি ওই যে এই সফটওয়্যারটা যদি কথা বলতাম, এটা যদি তোমরা ডাউনলোড করতে, এখানে তোমার ডাউনলোড করে তোমার ম্যানুয়ালি লিখে, এটা একদম কমান্ড প্রম্পট চলে যাচ্ছিল, এটা কোনো গ্রাফিক্যাল কোনো সিস্টেম ছিল না, দেখতেও খুব একটা ভালো ছিল না বলে সেই সূত্রে এর থেকে ওটা অনেক ভালো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি এখানে তোমাদের দেখাচ্ছি তোমরা সিম্পল কিভাবে করবে। তোমরা এখানে যেটা দেখতে হচ্ছে নিউ লেখা, কথাটা ভালো করে দেখো, নিউ লেখা রয়েছে, এই নিউতে ক্লিক করবে। এই নিউতে ক্লিক করলে ওরা তোমাকে একটা ডেটাবেস বানানোর একটা কথা বলতে, ক্রিয়েট ডেটাবেস দেখতে পাচ্ছ উপরে, এখানে তোমরা যে ডেটাবেসটা বানাতে চাও তার নামটা এখানে দেবে। কি বললাম বুঝতে পেরেছো, এই জায়গাটা তোমাকে সেই নামটা দিতে হবে যে তোমার কি ডেটাবেস তুমি বানাতে চাইছো, মানে যেটা তুমি বানাবে তার মধ্যেই কিন্তু তোমরা টেবিল বানাবো। আমরা টেবিল না বানালে তো ডেটা রাখতে পারবো না, আমরা তো এটাই শিখবো যে কি করে ডেটাকে ইনসার্ট, ডিলিট, আপডেট এবং ফেচ করব। তো ফার্স্ট আমাদের কি স্টেপ, ফার্স্ট ডেটাবেস বানাও। এখানে যেরকম ওখানে তোমায় লিখতে হবে ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেস নেম, এরকম যে লিখতে হতো তোমরা যখন তোমরা ওই সফটওয়্যারটা করবে। এই সফটওয়্যারটা করতে গেলে তোমাদের কিন্তু এইরকম পুরো কমান্ড লিখে লিখে করতে, যেটা তোমরা অলরেডি বেসিক্যালি কনসেপ্ট যখন তোমরা বইতে যখন তোমরা MySQL শিখেছো তোমরা এইভাবেই করেছো এই সফটওয়্যার দাঁড়িয়ে। কিন্তু এখানে অনেকটা একটু হাই এন্ড হয়ে যাচ্ছে জিনিস, তোমাদের জিনিসটা একটা গ্রাফিক্যাল হয়ে যাচ্ছে, গ্রাফিক্যাল ওয়েতে তোমরা করবে জিনিসটাকে, করতে জিনিসটা আরো ইজি হবে তোমাদের। তো এই জায়গাটা ডেটাবেসের নামটা আমি এখানে লিখে, এখানে একটা ভুলভাল নাম লেখা রয়েছে, আমরা এই নাম নেবো না, আমরা এটাকে কেটে আমরা নিজেদের মতন একটা নাম দেবো, সুন্দর নাম।
আমি এখানে নাম দিলাম যে পাইথন মাইএসকিউএল। সে ডেটাবেস যেহেতু আমরা পাইথন মাইএসকিউএল কানেক্টিভিটি শিখছি এখান থেকে, তো ডেটাবেসের নামই দিয়ে দিলাম হচ্ছে পাইথন মাইএসকিউএল, ডেটাবেসের নাম। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে। তো যেই এটা দিলাম দিয়ে এখানে ক্রিয়েট ক্লিক করবে, ক্রিয়েট ক্লিক করলে ওরা অটোমেটিক একটা ডেটাবেস দেখো বাঁ দিকে চলে এসেছে, দেখতে পাচ্ছ পাইথন মাইএসকিউএল বলে তোমার একটা ডেটাবেস কিন্তু চলে এসেছে। এখানে ক্লিক করবে, ডেটাবেসটার উপরে যেই ক্লিক করবে ওরা বলবে লোকাল হোস্ট চেঞ্জ, ওকে করে দেবে, কোনো অসুবিধা হবে না। তার মানে আমরা ওই ডেটাবেসের মধ্যে উপরে দেখো নাম দিয়েছি, দেখো ডেটাবেসের নামটা উপরে রয়ে গেছে, ঠিক আছে, ডেটাবেস পাইথন মাইএসকিউএল। এবার টেবিল কি করে তৈরি করবে এগুলো কিন্তু তোমাদের এখানে দাঁড়িয়েই করে নিতে হবে, যে তোমরা এখানে করো বা যদি ওই সফটওয়্যারটাই করো একই ব্যাপার। তোমরা ফার্স্টে ডেটাবেস তৈরি করবে, তারপরে তোমরা টেবিল তৈরি করবে, তারপর কিন্তু আমরা পাইথনে ঢুকবো। আমাদের ফার্স্টে এই দুটো কাজ না করে কিন্তু ঢুকবো না। ফার্স্ট আমাদের কাজ থাকবে প্রথমে ডেটাবেস তৈরি করা, ডেটাবেসে গিয়ে তারপর হচ্ছে টেবিল তৈরি করা, যে টেবিলের মধ্যে ডেটাকে রাখবো বা পরবর্তীকালে যে অপারেশনস গুলো করবো টেবিলের উপর করবো। কিন্তু প্রথমে টেবিলটা তৈরি করতে হবে, ডেটাবেসটা তৈরি করতে হবে। ফার্স্ট ডেটাবেস তৈরি করলাম, তারপর আমরা টেবিল তৈরি করবো। তো টেবিল তৈরি করার জন্য আমরা ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছ, দেখো ডেটাবেসটা সিলেক্ট করে নিয়েছি বলে নামটা এখানে রয়েছে পাইথন মাইএসকিউএল, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে এসকিউএল যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে, এখানে ক্লিক করবে। এই ক্লিক করার পর ওরা ওইসব বলবে ওকে চেঞ্জ, ডাইরেক্ট তুমি তোমরা ওকে করে দেবে, ওসব কিছু দেখার দরকার নেই। এবার এই যখন ফিল্ডে যখন আসলাম, এখানে আমাদের সেই কিন্তু ক্রিয়েট টেবিল কোয়ারিটা লিখতে হবে, যেটা বেসিক আমাদের ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপর ডেটা টাইপস গুলো, টেবিলের অ্যাট্রিবিউটের নাম, টেবিলের নেম, যেটা তোমার দরকার সেই জিনিসটার কোয়ারিটা তোমাদের এখানে লিখতে হবে। তো আমি এখানে একটা স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি করবো, জন্য লিখেছি ক্রিয়েট টেবিল নেম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা, আমি একটু জুম করে তোমাদের দেখালাম। তারপরে রোল নাম্বার, যেটা আমি ইন্টিজারে দিয়েছি। অবভিয়াসলি আশা করি এই জিনিসগুলো তোমাদের দেখে তোমাদের ভুল হওয়া উচিত না, কারণ এটা কিন্তু বেসিক ক্রিয়েট টেবিল কমান্ড। এগুলো কিন্তু আমি এক্সপ্লেন করবো না এখানে, এগুলো অলরেডি আমি এক্সপ্লেন করেছি। আমার যদি তোমরা এখনো এই কোয়ারি দেখে বুঝতে পারছো না যে স্যার কোয়ারিটা কিভাবে কেন লিখেছেন কি বৃত্তান্ত, আমাদের বারবার বলছি আমার এই প্লেলিস্টের ডিসক্রিপশনেও কিন্তু, এই ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টের আছে, লিঙ্ক আছে। ওখানে ক্লিক করে তোমরা আগে বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নাও। ওখানে সব ভিডিও আমি স্টেপ বাই স্টেপ, ওখানে মোস্ট প্রবলি 50+ ভিডিওস, ওখানে আমার 70+ ভিডিও মোস্ট প্রবলি ওখানে আছে। তোমরা দেখলে কিন্তু তোমরা একটা আইডিয়া তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই টেবিলটার কোয়ারিটা লিখেছি, দেখতে পাচ্ছ যেখানে রোল নাম্বারটা ইন্টিজার প্রাইমারি কি করেছি, স্টুডেন্টের নাম আছে যেটা ভ্যারকার নট নাল রেখেছি, অ্যাড্রেসও সেম রেখেছি, এখানে ভ্যারকার আমি 100 দিয়ে ডিফল্ট রেখেছি, নট নাল। এগুলো তোমরা চাইলে এইগুলো কনস্ট্রেন্টসগুলো দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি, কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো প্রবলেম নেই, দিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে ফোন নাম্বারসও চাইলে তোমরা এরকম ডিফল্ট নাল লিখেছি, আমরা নট নালও দিতে পারো। কনস্ট্রেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, তোমরা তোমাদের মতন বেসিক যে টেবিলের যে কোয়ারিটা তোমরা এখানে লিখবে। লেখার পর তোমাদের কি করতে হবে দেখো, কি করে কোয়ারি চালাবে। এখানে দেখো গো বলে একটা অপশন নিচে দেখতে পাচ্ছ, তোমরা কার্সারটা আমার ফলো করো। এই গোতে গিয়ে তোমরা একটু হালকা করে ক্লিক করে দেবে। এই ক্লিক করলেই কিন্তু অটোমেটিক বলবে কোয়ারিটা সাকসেসফুলি রান হয়ে গেছে। বাঁদিক দেখাবো, দেখলে বুঝতে পারে, দেখো স্টুডেন্ট বলে একটা টেবিল কিন্তু তোমাদের আগে ছিল না কিছু, কিন্তু চলে এসছে। তাহলে এই স্টুডেন্ট টেবিলটা আমাদের তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ এখন ফাঁকা কিচ্ছু নেই এর মধ্যে। আমরা এখান থেকেই মেন কাজগুলো করব। অলরেডি কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে। এইবারে টেবিলের মধ্যে আমরা পাইথন থেকে প্রোগ্রামিং মানে কোড লিখে আমরা এখানে কিন্তু ডেটাকে ইনসার্ট করব, এখান থেকে ডেটা ডিলিট করব, আপডেট করব এবং আমরা ফেচ মানে ওখানে সার্চ করব। ফেচ মানে পুরো তুলে নেওয়াটাকেও, ফেচ দু রকম হয়, এগুলো বেসিক আইডিয়াগুলো আমি ডেটাবেসে ক্লিয়ার করেছি। একটা হচ্ছে কন্ডিশনাল ফেচ বা নন কন্ডিশনাল ফেচ, মানে পুরো তুলে নেওয়াটাকে বলা হয় নন কন্ডিশনাল ফেচ, বাট কন্ডিশন দিয়ে তুলে আনাটাকে বলে কন্ডিশনাল ফেচ। যাই হোক, এই কনসেপ্টগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তো এরকম সব রকমই কনসেপ্ট কিন্তু আমরা একদম পাইথনে বসে দাঁড়িয়ে আমরা দেখবো। অলরেডি আমার কোড করা আছে, আমার পাশে দেখতে পাচ্ছ তোমরা, তো লিঙ্ক রয়েছে। আমরা এখানে সব স্টেপ বাই স্টেপ বুঝবো, চিন্তার বিষয় নেই, ঠিক আছে। তো এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করে নিলাম কি করে আমরা ডেটাবেস ক্রিয়েট করব, যেটা আমরা জ্যাম্প বলে যে সার্ভারটা ডাউনলোড করেছি ওর মধ্যেই খুলে কি করে আমরা PHP মাইঅ্যাডমিনে এসে কি করে একটা SQL এর ডেটাবেস তৈরি করব এবং তার মধ্যে কি করে টেবিলকে কি করে আমরা টেবিল কি করে ক্রিয়েট করবো, এই আইডিয়াস গুলো কিন্তু আমরা এখান থেকে পুরো জিনিসটার আইডিয়া কিন্তু ক্লিয়ার করে নিয়েছি। এবার আমরা চলে যাব আবার আমাদের থিওরিটিক্যাল স্ক্রিনে চলে যাব। তো অনেক কিছু আমাদের বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আমাদের কথাটা হচ্ছে, দেখো একটা গল্প এখান থেকে আসবে। তো আমরা ডেটাবেস এন্ডে যে কাজগুলো করার ছিল সেটা কিন্তু আমাদের ডান। তাহলে আমরা এখানে টিক মার্ক মেরে দিলাম যে ডেটাবেসে আমাদের এখন রেডি টু গো, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, টেবিল তৈরি করে নিয়েছি, টেবিলের মধ্যে কোনো ডেটা নেই। আমরা চাইছি যে পাইথন থেকেই সবকিছু করব, মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থেকে আমরা ইনসার্ট ডিলিট সবকিছু করব। তো তার জন্য আমাদের কি দরকার, এই পাইথন, এই একটা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আ সফটওয়্যার, ডেটাবেস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আ সফটওয়্যার। তো এদের মধ্যে একটা কমিউনিকেশন ব্রিজ বানাতে হবে, মানে যারা নিজেদের মধ্যে কথা বলতে পারবে বা কমিউনিকেট করতে পারবে। তো কিভাবে কমিউনিকেশনটা করাবো তার জন্য একটা মেন গল্প আছে।
কি বললাম, দুটোকে কমিউনিকেট করানোর জন্য পাইথন আর ডেটাবেসকে নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য আমাদের কিছু জিনিস কিন্তু আগের থেকে জানতে হবে বা কিছু জিনিস আমাদের আবার ইনস্টল করতে হবে। এটা ছাড়া কিন্তু আমরা এই দুজনেরকে কমিউনিকেট করাতে পারবো না। ক্লিয়ার হয়ে গেছে? তো যেহেতু আমরা পাইথন মাইএসকিউএল এর গল্প বলছি, তো আমাদের পাইথন আমাদের একটা মডিউল দেয়, যা তার নাম হচ্ছে MySQL.connector। কি বললাম, এখানে আমি লিখে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ আমি যে কথাটা এখানে সাইডে আমি স্ক্রিনে লিখলাম তেরছা করে, এটা হচ্ছে একটা মডিউল পাইথনের, যেটা এর সাহায্যে আমরা পাইথন আর ডেটাবেসকে কানেক্ট করতে পারবো। তো এই মডিউলটা বেসিক্যালি পুরো ক্লিয়ার করে নাও এখান থেকে। যখন তোমরা পাইথন সফটওয়্যার ইনস্টল করো তখন কিন্তু এই মডিউলটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। তো তোমরা যেই আমাদের ইন্টারফেসেই বা যেই আইডিতে তোমরা প্রোগ্রামিং করো নাকি, আমি সেটা নিয়ে কথা বলবো না। তো সেই সূত্রে দাঁড়িয়ে বলবো যে এই মডিউলটা, এটা কিন্তু তোমরা যখন নর্মাল পাইথন যখন ডাউনলোড করেছো, আমি বেসিক যখন পাইথন প্লেলিস্ট একদম বিগিনিংসে যখন বলেছিলাম পাইথন কিভাবে ইনস্টল করবে, কে ডাউনলোড করবে, আমি মেনলি জুপিটার নোটবুকে সবকিছু দেখিয়েছি, পুরো প্লেলিস্টটাই দেখিয়েছি তোমাদের, পরবর্তীকালে ওটা তোমাদের অনেক হেল্প হবে বলে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে এই মডিউলটা কিন্তু বাই ডিফল্ট পাইথন তোমাদের প্রোভাইড করে না। তো এই মডিউলটাকে তোমাদেরকে আলাদা করে ইনস্টল করতে হয়। কি বললাম, ইনস্টল কিন্তু আলাদা করে তোমাদের করতে হবে, তাহলেই তুমি এই মডিউলটা তোমার মেশিনে আসবে। আর তাহলেই এই মডিউলটাকে তোমরা ইম্পোর্ট করতে হবে। আমরা অলরেডি অনেক ইম্পোর্ট করেছি, বেসিক্যালি অনেক, আমরা এর আগে যতগুলো প্লেলিস্ট এখানে পিকেল মডিউল ইম্পোর্ট করেছিলাম, আরো অনেক মডিউলস কিন্তু আমরা ইম্পোর্ট করে অনেক কাজ করেছি, সিএসভি মডিউলকে ইম্পোর্ট করেছি, যারা আমরা আগের ভিডিওসগুলো দেখে এসছো। তো এই মডিউলটা ইম্পোর্ট তুমি যদি নর্মালি করতে যাও তাহলে কিন্তু পারবে না। ঠিক আছে, তো আমার ইনস্টল করা আছে অলরেডি, কিভাবে করবো সেটাও দেখাবো, চিন্তার বিষয় নেই। রিইনস্টলেশন এখানে করলে কোনো মানে একের বেশি দুবার ইনস্টল করলেও কোনো প্রবলেম হবে না, তো আমি করে দেখাবো তোমাদের, একদম এখান থেকে চিন্তা করো না। তো বাট এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে আমাদের MySQL.connector বলে ওয়ান কাইন্ড অফ আ মডিউল, যা তোমার পাইথনের প্রোভাইড করে তোমাদের। কেন? এর সাহায্যে তোমরা কিন্তু এই মডিউলটার সাহায্যে কিন্তু তোমরা কানেক্ট করবে। কিভাবে কানেক্ট করবে তার জন্য এটা লাগবে, এই মডিউলটা লাগবে। এর মধ্যে অনেক ফাংশনস আছে। কি বললাম, এই মডিউলটার মধ্যে অনেক ফাংশন আছে, যেই ফাংশনের মধ্যে আমরা ডিজায়ার যে ফাংশন যেটা নিডস, যেটা প্যারামিটার যেটাকে বলা হয়, বা ফাংশনস এর মধ্যে যে আমরা আর্গুমেন্টস গুলো আমরা নেয়, আমরা যদি দিই সেই আর্গুমেন্টস গুলো বা প্যারামিটারস গুলো দিই, তাহলে কিন্তু ওই ফাংশনটা কি করবে, পাইথন আর MySQL কে কানেক্ট করে দেবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে কথাগুলো যদি ক্লিয়ার না হয় ফের রিভাইন্ড করে ফের শোনো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম যে এই যে মডিউলটাকে আমাদের ইনস্টল করতে হবে, এই মডিউলটা আমাদের কিছু ফাংশনস দেয়, সেই ফাংশনস গুলোর সাহায্যে আমরা পাইথনকে আমরা ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারবো। ক্লিয়ার? এখান থেকে এইটুকু আমি আশা করছি তোমরা এখানে ক্লিয়ার হয়ে গেছো। এইবার আমরা কি করে এটা ইনস্টল করব সেটার কনসেপ্ট আমি বলবো। দেখো, আমি প্রথম থেকে এই প্লেলিস্টে কিন্তু অ্যানাকন্ডা, তার মধ্যে জুপিটার নোটবুক প্ল্যাটফর্মে কিন্তু আমি পুরো কনসেপ্টগুলো দেখিয়েছি, আমার পুরো প্লেলিস্ট। কেন? এটার মধ্যে একটা অনেক ইজি কনসেপ্ট আছে। তোমরা যদি যারা বেসিক্যালি যে তোমরা একদম পাইথন ডাউনলোড করে তার কমান্ড প্রম্পটে যারা প্রোগ্রাম করো, সেখানে তাদের জন্য কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে এই জিনিসটাকে ইনস্টল করাটা। বাট যারা জুপিটার নোটবুকে তোমরা আমার সাথে ফলো করে করে মোটামুটি তোমরা যারা করেছো, তাদের জন্য কিন্তু খুব একটা কমপ্লিকেটেড হবে না। আমি তাদের জন্যই বলছি, যারা মোটামুটি জুপিটার নোটবুকে দাঁড়িয়ে যারা এখন পাইথন করছো, তারা কিভাবে এটাকে ইনস্টল করবে সেটাই আমি এখানে বলবো। আর যারা অন্য অন্য প্ল্যাটফর্মে করছো, তাদের যদি কোনো ডাউটস হয়, এই কমান্ড আমরা সেম লিখবো, বাট তাদের যদি কোনো ডাউটস হয় তারা এই ভিডিওর যে কমেন্ট সেকশনে বলতে পারো। আমি অবভিয়াসলি তার জন্য একটা সেপারেট ভিডিওস কিন্তু আমি নিয়ে আসবো, চিন্তার বিষয় নেই। বাট আমি যেহেতু পুরো প্লেলিস্টটা আমি জুপিটার নোটবুকে তোমাদের দেখিয়েছি, তো জুপিটার নোটবুকটাকে মাথায় রেখে, আর যেটা পরবর্তীকালে খুব ইজি জিনিস, মানে পরবর্তীকালে তোমার এই জুপিটার নোটবুক তোমাদের কাজেই লাগবে। মানে এটা ছাড়া তোমরা কখনোই ডেটা সায়েন্স, এআই, এই যে পুরো যে মার্কেট চলে এসেছে, যেখানে তোমরা ওটার উপর দাঁড়িয়ে তোমাদের সব কাজ করতে হবে। তো এই জন্য বেটার তোমরা যারা অন্য প্ল্যাটফর্মে করছো, আমি সবসময় রেকমেন্ড করবো যে প্লিজ মুভ টু জুপিটার নোটবুক। পাইথনের এগেনস্টের জন্য বলবো, পাইথনে দিয়ে কাজ করতে গেলে তোমরা জুপিটার নোটবুকের উপর করো, তোমাদের কিন্তু অনেকটা ফ্লেক্সিবিলিটি তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো চলে আসি কি করে তোমরা যারা জুপিটার নোটবুকে তোমরা যারা পাইথন প্রোগ্রাম প্র্যাকটিস করছো, কি করে এই জিনিসটাকে ইনস্টল করবে, এটার জন্য এখানে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখবো। ফার্স্ট কি করবে,
আমরা দেখতে পাচ্ছ কম্পিউটারের স্টার্ট বাটন, যারা উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 মোটামুটি যারা ব্যবহার করছো তোমরা মোটামুটি একটা স্টার্ট বাটন পেয়ে যাবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর অল অ্যাপসে ক্লিক করবে। অল অ্যাপসে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অ্যানাকন্ডা বলে একটা ফোল্ডার পাবে। সবার যারা এই অ্যানাকন্ডা ইনস্টল করেছো, করেই তো জুপিটার নোটবুকে এসছো, তো অ্যানাকন্ডা বলে এই ফোল্ডারটা পাবে। এই ফোল্ডারটাকে তুমি এক্সপ্যান্ড করবে। দেখো এক্সপ্যান্ড করার পর আমাদের এখানে একটা পাওয়ার শেল পাবে, যার নাম হচ্ছে অ্যানাকন্ডা পাওয়ার শেল প্রম্পট অ্যানাকন্ডা 3। দেখতে পাচ্ছ আমি কার্সারকে হেলাচ্ছি। এবার তোমরা আস্তে করে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরই তোমাদের এরকম একটা পাওয়ার এরকম জায়গা খুলে যায়। পাওয়ার শেলটা মানে অ্যানাকন্ডা পাওয়ার শেলটা অ্যানাকন্ডা নিজস্ব, কিন্তু বারবার বলছি। এটা খুলে যাওয়ার পর কি করবে, তোমাদের একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। কমান্ডটার নাম হচ্ছে পিপ ইনস্টল MySQL connector python। অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটাকে ডাইরেক্টলি যেরকম ভাবে হুবাহু আমি লিখেছি তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নাও, এখনই বলছি, বা খাতায় লিখে নাও। একদম স্পেসে কোনো গন্ডগোল দেবে না। এই কমান্ডটা হুবাহু তোমরা লিখে দেবে স্ক্রিনে, পিপ ইনস্টল MySQL connector python লিখে এন্টার মারবে। তারপর যাবতীয় কাজ ওরা করে নেবে, তোমাদের আর ভাবতে হবে না। দেখো আমাদের কি বলছে, রিকোয়ারমেন্টস অলরেডি স্যাটিসফাইড, কারণ কি অলরেডি আমার কাছে এটা ডাউনলোড করা আছে বলে। তোমরা এটাকে লিখে যদি ইনস্টল করো, মানে এন্টার করো, তোমাদের কিন্তু এটা বাই ডিফল্ট কিন্তু তোমার মেশিনে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে তোমাদের আবার এই বেস পিপিএস যেটা তোমাদের রয়েছে তোমাদের কম্পিউটারের নাম, এরকম তোমাদের চলে আসবে। যখন এরকম চলে আসা মানে হচ্ছে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমার অলরেডি করা আছে বলে আমার এটা দেখাচ্ছে যে দেখো বলে দিচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। ঠিক আছে, তার মানে কি অলরেডি আমার কাছে আছে, তাই জন্য আমার দরকার নেই। অলরেডি প্যাকেজটা এই আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে, পাথ দিয়ে দিয়েছে, সি ইউজার এসআর অ্যানাকন্ডা 3, মানে অলরেডি এই জায়গায় প্যাকেজ সাইটের মধ্যে ডাউনলোড করা আছে, তাই জন্য আমাকে আর ফের ডাউনলোড করতে হবে না। বাট তোমরা কিন্তু এটা লিখে কিন্তু ওটা ডাউনলোড করবে। এটা যদি ডাউনলোড না হয় তোমরা কিন্তু প্রোগ্রামে কিন্তু এই যে মডিউলটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এই মডিউলটা এই জায়গায় রয়েছে, ঠিক আছে। এই MySQL.connectorটাকে ইনস্টল করলে এই মডিউলটা এর মধ্যে কিন্তু তোমার পেয়ে যাবে। বুঝতে পেরে গেছো? তাহলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু জিনিস এখান থেকে আমরা কমপ্লিট করে ফেলেছি। ডেটাবেসকে কি করে, কোন সফটওয়্যার ইউজ করবো এখানে ক্লিয়ার করলাম। ডেটাবেস কি করে ক্রিয়েট করবো, মানে আমাদের যে MySQL ডেটাবেসের মধ্যে কি করে ডেটাবেস ক্রিয়েট করবো, টেবিল কি করে বানাবো, প্লাস আমাদের যেই মডিউলটার সাহায্যে আমরা এরপরে সব রকম কাজ করব, সেই মডিউলটা কি করে ইনস্টল করব, তার কিন্তু বেসিক আইডিয়াস গুলো আমরা সেখান থেকে কিন্তু দেখে নিয়েছি। এবার আমরা ডাইরেক্টলি প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাব, যেখানে আমরা কোডিংটা কিভাবে শুরু করতে হয় সেটার উপরে পুরো ফার্স্ট আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো কিন্তু আমরা ওখানে ধরে ধরে পুরো ব্যাপারটা কিন্তু ওখানে আমরা দেখবো। তাহলে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা। অলরেডি প্রোগ্রামগুলো অলরেডি আমি লিখে রেখেছি, এদের সময়টা যতটা পারি আমি কমাতে পারি, যতটা বাঁচাতে পারি তোমাদের জন্য, সেই জন্য আমরা অলরেডি এই জিনিসগুলো করে রেখেছি। তো ফার্স্ট এই যখন জুপিটার নোটবুক যখন খুলবে, তোমরা যে কোনো ভাবে খুলবে, অলরেডি আমি ধরে রাখলাম তোমরা অলরেডি জুপিটার নোটবুক কিন্তু ইউজ করতে পারো, কারণ আমি পুরো প্লেলিস্ট জুপিটার নোটবুকের উপরেই কিন্তু সব প্রোগ্রাম করে দেখিয়েছি। তো ফার্স্ট লাইনে আমরা কি করেছি, এই জিনিসটা আমরা ইউজ করেছি। দেখো ইম্পোর্ট MySQL.connector as MC, মানে অ্যাজ এমসি কেন ইউজ করি মোটামুটি এর পুরো গল্প বুঝিয়ে দিয়েছি। তাহলে আমাদের বলেছিলাম আমাদের মেন এই মডিউলটাই কিন্তু আমাদের সাহায্য করবে পাইথনের সাথে ডেটাবেসকে কানেক্ট করতে। তো অবভিয়াসলি এটাকে ইম্পোর্ট তো করতেই হবে, আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি। যদি ইনস্টল না করে তোমরা এটা লিখে যদি শিফট এন্টার মারো, সঙ্গে সঙ্গে এরর দিয়ে দেবে, বলবে এরকম কোনো মডিউল খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট তোমরা যদি ইনস্টল করে এই জিনিসটা যদি লেখো, লিখে যদি শিফট এন্টার মারো, তাহলে কিন্তু তোমাদের সাকসেসফুল, মানে কোনো কিছু এরর দেবে না, কিন্তু তোমরা কিছু রিটার্ন কিছু করবে না যদিও বা, বাট কোনো এরর কিন্তু তুমি পাবে না। তাহলে আমরা কি করেছি, বারবার এই জিনিসটাকে নিয়ে কল করতে খুব ভালো লাগে না, তো সেই সূত্রে আমরা এটা অ্যালিয়াসিং নাম দিয়েছি MC বলে। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইনটা বুঝে গেছি যে ইম্পোর্ট MySQL.connector এর as MC বলে আমরা শিফট টিপে এন্টার মারবো। দেখো আমাদের কিছু জিনিস আসেনি, দেখতে পাচ্ছ 1 মানে এক্সিকিউট হয়ে গেছে, তার মানে সাকসেসফুলি ইনস্টল করা আছে বলেই কোনো এরর দেয়নি। যদি আর সাকসেসফুলি ইনস্টল করা না থাকতো তাহলে কিন্তু এখান থেকে একটা এরর কিন্তু তোমরা পেয়ে যেতে। তো ফার্স্ট এর পরের যে কোডটা দেখতে পাচ্ছ, অলরেডি এটা যখন লিখেছি এটা সব পুরো পেজটাই আমার কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে। এই MC বলে ভেরিয়েবলটা পুরো আমার যতগুলো যতগুলো প্রোগ্রামের তলায় আছে সবটাই আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আমরা আসবো আবার পুরো ডিটেলসে, চিন্তার বিষয় নেই, পুরো ধরে ধরে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। তাহলে ফার্স্ট যে আমরা প্রোগ্রামটা দেখবো কি করে, যেই টেবিলটা আমার ক্রিয়েট করা আছে পাশাপাশি দেখিয়ে দিই, এই টেবিলটা কিন্তু এখন খালি, কিচ্ছু নেই কিন্তু। তাহলে এই টেবিলের মধ্যে আমরা ডেটা করে ইনসার্ট করব, সেটাই কিন্তু আমার ফার্স্ট এই প্রোগ্রামটা বলবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কথা একটুখানি এবার আমরা থিওরিটিক্যাল স্ক্রিনে গিয়ে কিছু আমরা আইডিয়া ক্লিয়ার করব, তারপর আমরা এখানে আসব যে কি কি বলছে, কি কেন কি লেখা আছে, এর পুরো যাবতীয় ডিটেলস গুলোকে আমরা দেখব, চিন্তার একদম বিষয় নেই কিন্তু। তাহলে আমি বলেছিলাম এখান থেকে একটা কথা আমরা ক্লিয়ার করেছিলাম যে MySQL কানেক্টর মডিউলের মধ্যে একটা ফাংশন আছে, যেই ফাংশনের সাহায্যে কিন্তু আমরা পাইথনের সাথে কিন্তু এটাকে কানেক্ট করব, যে ফাংশনটা মেইনলি কাজ করবে। তো সেই ফাংশনের নাম হচ্ছে কানেক্ট
বলে একটা ফাংশন আছে, এটা অলরেডি আমরা একটু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল স্ক্রিনে তোমরা দেখেছো, ফের আমরা থিওরিটিক্যাল স্ক্রিনে এসেছি যদিও বা। এই কানেক্ট ফাংশনটা 4টে প্যারামিটার নেয়, ভালোভাবে ক্লিয়ার করে নাও। এই কানেক্ট ফাংশনটা যেটা কিনা mysql.connector যে মডিউল, mysql একটা ফোল্ডার, তার মধ্যে কানেক্টর বলে একটা প্রোগ্রাম, পাইথন প্রোগ্রাম, তার মধ্যে এই কানেক্টর বলে যে দেখতে পাচ্ছ তোমরা, এই পাইথন প্রোগ্রামের মধ্যে কানেক্ট বলে কিন্তু একটা ফাংশন আছে যে কিনা 4খানা প্যারামিটার নেয়। কতগুলো নেয়? 4 প্যারামিটার দে টেক। 4টে প্যারামিটার কি আমরা এখানে এক্সপ্লেন করব, আমরা একদম প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে দেখবো যে 4টে কি প্যারামিটার নেয়, বাট এখান থেকে আমরা দেখে নেবো। একটা নাই হচ্ছে আমাদের হোস্ট মানে আমার যে ডেটাবেসটা কোথায় চলছে, আমার নিজের মেশিনে চলছে না অন্য কোনো মেশিনে চলছে। তাহলে ফার্স্ট প্যারামিটার বলে যে হোস্টটা কে, তোমার ডেটাবেসটা কোথায় চলছে। দ্বিতীয় বলে আমার যে ডেটাবেসে যখন আমরা তৈরি করি ডেটাবেস, প্রথমত যখন আমরা ইনস্টল করতে যাই তখন আমাদের বাই ডিফল্ট একটা ইউজারের নাম তৈরি করতে হয়, যে আমরা কোন ইউজার। তো বাই ডিফল্ট আমি যখন ইনস্টল করেছি জ্যাম্প বলো বা নর্মাল, আমরা কোনো এখানে ইউজার তৈরি করি, তো বাই ডিফল্ট যে যখন ইনস্টল করি আমাদের ইউজারটার নাম হয়ে যায় রুট। কি বললাম? mysql এ তোমরা যদি নিজে থেকে কিছু না দাও তো ইউজারের নাম কি হয়ে যায়? রুট, কিন্তু বাই ডিফল্ট রুট। আর পাসওয়ার্ড কিন্তু বাই ডিফল্ট একটা আমরা সেট করতে পারি। যখন আমরা ইনস্টল করি mysql কে একটা অপশন দেয় যে কি করে পাসওয়ার্ড সেট করবে, মানে পাসওয়ার্ড তোমার কি হবে, বাট আমরা ওটাকে স্কিপ আউট করে দিই। যদি কোনো পাসওয়ার্ড না দিই তাহলে কিন্তু পাসওয়ার্ডটা আমার ব্ল্যাঙ্ক থেকে যায়, কোনো পাসওয়ার্ড থাকে না। এটা মানে পাসওয়ার্ড চাইছে যে আমাদের ডেটাবেসে ঢোকার জন্য ডেটাবেসটা কোথায় আছে, তার ইউজারের নাম কি, তার পাসওয়ার্ড কি। স্বাভাবিক তোমরা যখন ফেসবুক করতে যাও তোমাদের কি লাগে? ফেসবুকের ইমেল আইডি লাগে বা ফোন নাম্বার লাগে বা পাসওয়ার্ড লাগে, নাহলে কি তোমরা ঢুকতে পারবে তোমাদের অ্যাকাউন্টে? সেম কনসেপ্ট এটা। ডেটাবেসে ঢুকতে গেলেও ডেটাবেসে তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড লাগে, যেটা বাই ডিফল্ট আমি বলে দেবো সেটা কি ভ্যালু হয়। তোমরা যদি পাকামো না করে কোনো রকম নিজের থেকে না দাও তাহলে কিন্তু বাই ডিফল্ট কিন্তু রুট থাকে তার ইউজারের মানে আইডি, আর পাসওয়ার্ড থাকে তোমার বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক থাকে, কোনো নাল থাকে, কোনো কিছু থাকে না। আর ফোর্থ যে প্যারামিটারটা নেয় এই কানেক্ট ফাংশনটা, সেটা ডেটাবেসের নাম। তাহলে আমরা আমাদের ফিল্ডে কি নাম দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম কিন্তু পাইথন mysql নাম দিয়ে ডেটাবেস তৈরি করেছি, তো সেই নামটাই কিন্তু আমাদের এই ফিল্ডে কিন্তু দিতে হবে। টোটাল 4টে আর্গুমেন্টস কিন্তু এই কানেক্ট ফাংশনটা নেয়। এই 4টে আর্গুমেন্ট যদি তোমরা প্রোভাইড না করো তাহলে কিন্তু কানেকশন হবে না, ঠিক আছে? কানেকশন তোমাদের আনসাকসেসফুল হয়ে যাবে, এটা কিন্তু কথা ক্লিয়ার করবে। এবং আনসাকসেসফুল হয়ে গেলে এটা কিন্তু রান টাইম এরার জেনারেট করবে, ভালো করে ক্লিয়ার করে নেবে। রান টাইম এরার, ঠিক আছে? RTE মানে হচ্ছে রান টাইম এরার জেনারেট করবে, এটাও কিন্তু এখান থেকে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই 4টে প্যারামিটারসকে তোমাদের ঠিকঠাক দিতে হবে। তোমরা যদি কোনোভাবে তোমাদের ইউজারের জায়গায় তোমরা নিজস্ব ইউজার বানাও বা পাসওয়ার্ড দাও সেটা আলাদা ব্যাপার। কি করে ইউজার বানাতে হয়, পাসওয়ার্ড বানাতে হয়, এগুলো যদি কোনো তোমাদের ডাউট থাকে এটা নিয়ে আমাকে যদি এই ভিডিওর তলায় তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই ওটা নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো। এটাকে বড় করবো না এক্সট্রা দেখিয়ে। তোমরা যদি নর্মাল ম্যানুয়ালি যেটা বললাম, নর্মাল ইনস্টল করলে কোনো ইউজার যেটা গ্লোবাল ইউজার বলা হয় তার নাম রুট হয় আর পাসওয়ার্ড কিছু থাকে না, ঠিক আছে? তাই জন্য আর কোনো কিছু দরকার নেই, তোমরা এটা দিয়েই করো। যদি মনে হয় না আবার ইউজার ক্রিয়েট করবে পাসওয়ার্ড, তাহলে সেটা আলাদা ব্যাপার স্যাপার আছে, আমি ওটা আলাদা করে যদি মনে হয় তোমরা আমি আলাদা করে বলে দেবো। সেটা সবার যে কোনো সফটওয়্যারের জন্য, এটা কিন্তু নট ফর এই জ্যাম্পের মধ্যে করছি বলে তা না, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো mysql এর সফটওয়্যার ইউজ করো না কেন গল্প কিন্তু একই থাকবে, কোনো গল্প পাল্টাবে না, ঠিক আছে? ডেটাবেসের নাম তোমরা যা দেবে সেটা তো দেখলেই আমি প্রথমেই বানালাম, যেগুলো মিনিমাম দরকার সেগুলো আমি সবগুলো কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি। ডেটাবেসের নাম দেওয়ার ছিল আমি বলে দিয়েছি, টেবিল বানানোর ছিল টেবিল কিভাবে বানাবে সেগুলো সব দেখিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমরা চলে আসি প্র্যাকটিক্যালি গিয়ে একদম ধরে ধরে জিনিসগুলোকে দেখবো একবার। তো দেখতে পাচ্ছ এই উপরেই প্রথমে আমরা 4টে কথা এখানে লিখে ফেলেছি। তাহলে হোস্ট কি আছে? এই হোস্টে তোমরা সবসময় লোকাল হোস্ট দেবে। লোকাল হোস্ট কথাটার মানে কি, যে আমাদের যে ডেটাবেসটা যার সাথে কানেক্ট করছি সেটা কিন্তু আমার মেশিনেই রয়েছে, দূরে কোথাও নেই কিন্তু, ঠিক আছে? কি বললাম? দূরে কোথাও নেই, আমাদের মেশিনেই রয়েছে। এটা লোকাল হোস্টের একটা ওয়ান কাইন্ড অফ আইপি অ্যাড্রেস থাকে। যারা আইপির ব্যাপারে জানো, যারা দেখছো ভিডিওটা কলেজ লেভেল দাঁড়িয়ে দেখছো, যারা স্কুল লেভেল দেখছো তাদেরকে ওটা স্কিপ আউট করতে পারে এই কথাটা। এই লোকাল হোস্টের অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস হচ্ছে 127.0.0.1। এটা কিন্তু স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। যে কোনো লোকাল হোস্টকে কিন্তু এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা ডিনোট করি, বা ওখানে ওই আইপি অ্যাড্রেস দিতে পারো, বা এখানে তোমরা কি করতে পারো লোকাল হোস্ট কথাটা কিন্তু তোমরা দিতে পারো। দেখো আমি এটা দেখলে বুঝতে পারবে, যেহেতু আমার জুপিটার নোটবুকটা আমার মেশিনে চলছে বলে দেখো এখানে লোকাল হোস্ট কথাটা দিয়েছে। এই লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস কিন্তু জিনিসটা যেটা বললাম সেটার মানে হচ্ছে ওটা। লোকাল হোস্ট বলে তো চেনে না, ইন্টারনেট কখনোই লোকাল হোস্ট বলে কিছু চিনবে না। এটার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস মানে হচ্ছে 127.0.0.1। বাট আমরা যেহেতু এটা লোকাল হোস্ট বলে আমরা প্রোগ্রামিং করি, তার লোকাল হোস্ট বলেই লিখবো। তো লোকাল হোস্ট মানে হোস্টের যে ফিল্ডে আমরা কি ভ্যালু থাকবে,
হোস্টের ফিল্ডে কিন্তু লোকাল হোস্ট থাকবে, ঠিক আছে। ইউজারের জায়গায় রুট থাকবে, পাসওয়ার্ডটা কিছু নেই, এটা কিন্তু স্পেসও না, কিন্তু এটা কিন্তু কোটস ওপেন কোটস ক্লোজ, মানে এটা কিচ্ছু নেই, নাল যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি। আর ডেটাবেসের জায়গায় ডেটাবেসের নাম থাকবে। কি করে কানেক্ট করবে দেখো, দেখো ট্রায়ের মধ্যে কেন লিখেছি কথাটা, তারা এক্ষুনি বললাম রান টাইম এরার জেনারেট করে, যদি কানেকশন না হয় তাহলে কিন্তু ইট উইল ক্রিয়েট আ রান টাইম এরার। তো সেই সূত্রে কানেকশন বিল্ড আপ করার জন্য কিন্তু আমরা কি করেছি, আমরা ট্রায়ের মার এক্সেপ্টের মধ্যে রেখেছি। ট্রাই এক্সেপ্ট কি জিনিস আমরা অলরেডি এই প্লেলিস্টেই, পাইথন প্লেলিস্টেই বুঝিয়েছি, এটাকে রান টাইম এরার আলাদা করে একটা ভিডিওস আছে আমাদের, আমি বানিয়েছি ওটা, সেটা অলরেডি তোমরা যারা দেখোনি ওখান থেকে দেখে আসতে পারো, যদি এখনো তোমার রান টাইম এরারের কনসেপ্ট ক্লিয়ার হয়নি তো এই ভিডিও ডেসক্রিপশনেই তোমরা পেয়ে যাবে, একবার গিয়ে তোমরা দেখে নাও, কোনো অসুবিধা নেই। ব্যাস, আমাদের প্রথমে কিভাবে লিখতে হবে কানেকশনটা বিল্ড আপ করার জন্য, আমাদের দেখো এইটুকু পোর্শন ভালো করে দেখলে প্রথমে ক্লিয়ার করে না, এটা কিন্তু সবার জন্য সেম থাকবে, কিচ্ছু আলাদা না, এইটুকু পোর্শনটাই ক্লিয়ার করো যে এমসি ডট কানেক্ট, এমসি কোথা থেকে পাচ্ছি, এমসি হচ্ছে সেই মাইএসকিউএল কানেক্টরের মডিউলের আমাদের অ্যালিয়াস নেম। তাহলে এমসি ডট কানেক্ট বলেছিলাম ফাংশনটা, তার মধ্যে 4টে প্যারামিটার দিয়েছে দেখো, হোস্ট, ইউজার, পাসওয়ার্ড আর ডেটাবেস। তোমরা এখানে হিসাব মতন ইকুয়াল টু করে লিখতে পারো। দেখো হোস্ট ইজ ইকুয়াল টু হোস্ট মানে কি, হোস্ট কোন হোস্ট, এই হোস্টের কথা বলছে, মানে আমাদের এই পারের হোস্টের জায়গায় এই পারের হোস্ট লিখেছি। তোমার যদি মনে হয় এটাকে দেখতে খুব ঘাবড়ে যাচ্ছে, তোমরা একটা পার্ট কেটে দিতে পারো, এখানে হোস্ট লেখো, একই ব্যাপার হবে। এখানে ইউজারের জায়গায় তোমরা ইউজার দিয়ে দাও, কোনো প্রবলেম নেই, কারণ কি এইভাবেই অ্যাকচুয়ালি লিখি আমরা, ঠিক আছে। বা এখানে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দাও, ফিল্ডের প্যারামিটার এইভাবেই আসে, প্রথমে হোস্ট, তারপরে পাসওয়ার্ড, তারপর হচ্ছে তোমার ডেটাবেসের নাম। প্রথমে আমি দিয়ে দেখালাম তোমাদের, তোমরা এইভাবে 4টে দিতে পারো, 4টে প্যারামিটার্স কিন্তু তোমায় দিতে হবে। বাট ওইভাবে লিখলে কি জিনিসটা ভালো বলো তো, ওগুলো হচ্ছে যেহেতু অ্যাট্রিবিউট, এই কানেক্টেড ফাংশনের অ্যাট্রিবিউট, তো তোমরা যদি তোমরা যদি এই সিকোয়েন্সটা না জানো যে প্রথমে হোস্ট আসে কি, দ্বিতীয়তে ইউজার আসে কি, তৃতীয়তে পাসওয়ার্ড আছে, এই যদি এই সিকোয়েন্সটা না জানো তাহলে কিন্তু এটা এরর দিয়ে দেবে। তো বেটার আমি সবসময় বলি যে ওই জিনিসটা থাক, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমার থাক, কোনো অসুবিধা নেই, যা যেরকম ছিল আছে, মানে হোস্টের জায়গায় হোস্ট যাচ্ছে, ইউজারের ফিল্ডে আমরা ইউজারটাকে অলরেডি এখানে সেট করে রেখেছি, ইউজার ভেরিয়েবলটা ওখানে চলে গেল। আর তোমরা যদি মনে করো স্যার এখানে আপনি তাহলে একটু ছোট করে দিন, তাহলে আমি এখানে বেটার এটা একবার দেখাচ্ছি, যেখানে এটা এইচ হয়ে গেল, এটা ইউজার হয়ে গেল, এটা পাসওয়ার্ডটা আমি যেটা ভেরিয়েবলটা তৈরি করেছি এখানে পি হয়ে গেল, আর ডেটাবেসের জায়গাটা ডি হয়ে গেল। তোমাদের দুটোকে এক হয়ে গেলে তোমরা বুঝতে পারছো না কোনটার মধ্যে কোনটা দিচ্ছি। তাহলে সেম এখানে এইভাবে করবো, হোস্টে আমরা এইচ দেবো, ইউজারে আমরা ইউ দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডে আমরা পি দিয়ে দিচ্ছি, অলরেডি সেট করে রেখেছি। তোমরা এখানে ম্যানুয়ালিও দিতে পারো, ডাবল কোটস দিয়েও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ডাইরেক্ট যদি মনে হয় যে না স্যার অতটা বড় দরকার নেই, আমরা এখানেই দিয়ে দেবো, এরকম করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে বুঝে গেছো, এইভাবে আমরা কিন্তু ভ্যালু প্রোভাইড করব এই কানেক্ট ফাংশন। তো কানেক্ট ফাংশন কি করবে, কানেক্ট করবে যেই ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, ডেটাবেসের যে ইনফরমেশন গুলো আমরা প্রোভাইড করেছি সেই ডেটাবেসের সাথে গিয়ে কানেক্ট করে একটা কানেকশন স্ট্রিং রিটার্ন করবে, বা আমরা বলতে পারি কানেকশন অবজেক্ট। সেটা কিন্তু এই ভেরিয়েবলটার মধ্যে বা এই অবজেক্টস এর মধ্যে কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ অবজেক্ট বলে ডিনোট করতে পারি, বা ভেরিয়েবল বলে ডিনোট করো, এর মধ্যেই সেই কানেকশন যে হয়েছে বা হয়নি, তো সেই জিনিসটা কিন্তু এখানে এসে থাকবে। দেখো যদি না হয় তাহলে কিছু হবে না, এখান থেকে এরার দিয়ে দেবে ডাইরেক্ট। যদি এইটুকু পোর্শনে যদি কানেকশনে যদি ভুলভাল কিছু দিয়ে থাকি, মানে রুটের নাম ভুল দিয়েছি, ডেটাবেসের নাম ভুল দিয়েছি, যদি এরকম কিছু দিয়ে রাখি, সঙ্গে সঙ্গে এইটুকু আমাদের যে ফাংশন আমাদের কিন্তু একটা রান টাইম এরার জেনারেট করবে, তো আমাদের এক্সেপ্টে চলে আসবে, ঠিক আছে। এই এক্সেপ্ট বলে যে ব্লক অফ কোডটার মধ্যে চলে এসে এটা এক্সিকিউট করে প্রোগ্রাম কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যদি সাকসেসফুল কানেক্ট করে তাহলে সেই কানেকশনের অবজেক্ট বলতে পারো বা কানেকশন স্ট্রিং বলতে পারবো, যেটাই তোমরা বলো না কেন, সেটা কিন্তু এই কানেকশন বলে এই ভেরিয়েবলটার মধ্যে এসে কিন্তু স্টোর হবে। তারপর সঙ্গে সঙ্গে একটা সুন্দর একটা মেসেজ প্রিন্ট করে বলবে যে কানেকশন কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। তাহলে এখান থেকে এই ভালো ভালো জিনিস আমরা ক্লিয়ার করলাম কি করে কানেক্ট ফাংশনটা কাজ করে। কানেক্ট ফাংশনের মধ্যে টোটাল 4টে প্যারামিটার যায়, একটা হোস্টের নাম, ইউজারের নাম, পাসওয়ার্ড কি আছে, ডেটাবেসের নাম অলরেডি যায়। তো এখান থেকে কানেকশন যদি সাকসেসফুল হয় তাহলে সেই কানেকশন অবজেক্ট বা স্ট্রিংটাই, যেখানে যে ভেরিয়েবলটা তোমরা এখানে লিখবে, এখানে আমি কানেকশন বলে নাম দিয়েছি, তোমরা চাইলে কন দিতে পারো, ঠিক আছে, কানেক্ট দিতে পারো, যা তোমরা সি দিতে পারো, যেটা তোমাদের মনে হবে তোমরা এখানে দিতে পারো। ভেরিয়েবলটার নামটা কানেকশনই দিতে হবে, এরকম কোনো মানে নেই, এটাই দেবে, তার মধ্যে সে স্টোর হবে। আর যদি সাকসেসফুল হয় তাহলে এখানে সেটা, যদি কোনো মেসেজ প্রিন্ট করে তোমরা দেখতে চাও তাহলে এখানে সাকসেসফুল মেসেজ প্রিন্ট হবে। যদি কোনোভাবে কোনো কিছু ইনফরমেশন ভুলভাল হয়ে যায় এর মধ্যে, এই যে 4টের মধ্যে যদি ভুলভাল দিয়ে ফেলো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের বলে দেবে যে এরার, মানে সঙ্গে সঙ্গে আমার প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। যদি কানেক্ট না হয় প্রোগ্রাম রান টাইম এরার জেনারেট হবে, সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কিন্তু বন্ধ হয়ে যাবে। তার তলায় তোমরা যাই লেখো না কেন এটার কোনো কাজ নেই কিন্তু।
তাহলে আমরা এইটুকু থেকে একটা জিনিস বুঝে গেলাম যে কি করে পাইথন এর সাথে আমরা মাইএসকিউএল ডেটাবেসকে কানেকশন করব। এটা সব যত ধরনের তোমরা প্রোগ্রাম করবে নাকি তোমাদের কিন্তু এই ব্লক অফ কোডটা একদম লিখতেই হবে মুখস্থ হিসাবে। কি কি পাল্টে যাবে, তোমরা যদি কোনো রুট আর পাসওয়ার্ড ক্রিয়েট না করো তাহলে ডেটাবেসের নামটা তোমাদের এন্ডে পাল্টে যাবে। কেন তোমরা যখন ডেটাবেস বানাবে তোমাদের মতন, তো সেই জায়গাটা এই ডেটাবেসের যে এই জায়গাটা যে আমরা যে ভ্যালুটা সেট করেছি, মানে যে স্ট্রিং ভ্যালুটা সেট করেছি, এটা তোমাদের পাল্টে যাবে। তোমরা যেরকম ডেটাবেস বানাবে সেরকম এখানে নাম তোমরা দেবে, ঠিক আছে? এই জায়গাটা তোমাদের মতন তোমরা যা ডেটাবেস বানাবে এই জায়গাটা সেই নামগুলো এখানে তোমরা দেবে। তো এখান থেকে এটা ক্লিয়ার করে নিলাম যে কিভাবে আমরা পাইথন দিয়ে কিভাবে আমরা কানেকশন এস্টাবলিশ করব মাইএসকিউএল এর সাথে, এইটুকু কিন্তু একদম আমরা এখান থেকে ক্লিয়ার করেছি। এরপরে যখন আমরা জনার আমরা দেখব, তার আগে আমাদের একটা জিনিস আমাদের থিওরিটিক্যাল স্ক্রিন থেকে জেনে আসতে হবে যে কার্সার কাকে বলে। কি বললাম, এই অবধি দাঁড়িয়ে কিন্তু আমরা জেনে গেছি যে কিভাবে পাইথনের সাথে মাইএসকিউএল কে কানেক্ট করব, এটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। বাট এরপর আমাদের জানতে হবে যে কার্সার কনসেপ্টটা কি পাইথনে, তারপর আমরা এখান থেকে কিন্তু আবার আমরা এক্সট্রা এখান থেকে আমরা মুভ অন করতে পারবো। তো কার্সারটা কি জিনিস তার একটা ডেফিনেশন আমি তোমাদের স্ক্রিনে রেখেছি, একদম এক লাইনে বেশি বড় করিনি, ডেফিনেশন মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তো এখানে ডেফিনেশনে কি বলছে, পাইথন ইজ এই কার্সার ইজ আ পাইথন অবজেক্ট দ্যাট এনেবল ইউ টু ওয়ার্ক উইথ দ্য ডেটাবেস। মানে এইটার সাহায্যে কিন্তু আমরা যাবতীয় এরপর থেকে, দেখো আমাদের ফার্স্ট কাজ কি হলো, আমরা কানেক্ট বলে যে ফাংশন দিয়ে আমরা কানেকশন বিল্ড করে ফেলেছি পাইথনের সাথে মাইএসকিউএল এর মধ্যে। বাট এরপর যে কাজগুলো করব, কি কি কাজ করব বলেছিলাম, যে ইনসার্ট, ডিলিট, আপডেট, ফেচ, এই যে কাজগুলো বেসিক যে কোয়েরি ফায়ারিং যেগুলো মেইনলি কাজ করা, ইনসার্ট বলো, ডিলিট বলো, আপডেট বলো, ফেচ বলো, এই যে অপারেশনস গুলো আমরা ডেটাবেসে করব, কানেক্ট করে কি করব, কানেক্ট করে তো এমনি রেখে দেবো না, নিশ্চয়ই অপারেশনস করব। আমরা ডেটাবেসের সঙ্গে যখন কানেক্ট করিয়েছি পাইথনে, তার মানে আমরা কিছু অপারেশনস করার জন্য, তাহলে এগুলো কি যেগুলো লিখলাম এখানে আই ডি ইউ, এটা ডি কিন্তু ও ভেবো না, এগুলো অপারেশনস করার জন্য, এটা ও বাই পি মানে অপারেশনস এক্সিকিউট করব। তো এই অপারেশন করার জন্য আমাদের কিছু সাহায্য দরকার, বাংলা ভাষায় বলছি আমি যতটা আমি টার্মস চেষ্টা করি যে কম্পিউটার সায়েন্স টার্মটা না বলে সিম্পল ল্যাঙ্গুয়েজ আমাদের এক্সপ্লেন করার, যেখানে কিন্তু এই যে চারটে অপারেশনস গুলো যখন এক্সিকিউট করব সেটা তো কেউ করবে, তার এই চারটে অপারেশনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এই কার্সার অবজেক্টকে। এই কার্সার একটা পাইথনেরই অবজেক্ট, যেটা সাহায্যে কিন্তু আমরা ইনসার্ট, ডিলিট, আপডেট, ফেচ এই অপারেশনস গুলো এক্সিকিউট করতে পারবো। একদম সিম্পল ব্যাপার। তো কার্সার বলে আমাদের একটা ফাংশন আছে, কি বললাম, CURSOR বলে কার্সার বলে একটা ফাংশন, যেটা কিনা কোথায় আছে, সেই mysql.connect বলে মডিউলটার মধ্যেই আছে। কিন্তু কি বললাম, mysql.connect যে বলে যে মডিউলটা উপরে আমরা দেখেছিলাম, যে মডিউলটা দেখলাম mysql.connector, এই মডিউলটার মধ্যেই কিন্তু এই কার্সার ফাংশনটা আছে। এই কার্সার ফাংশনটা কিভাবে এক্স্যাক্টলি কাজ হয়, তো ব্যাপারটা কিরকম হয়, প্রথমে কানেকশন এস্টাবলিশ করার দায়িত্ব কি, এই কানেক্ট ফাংশনটা কানেকশন এস্টাবলিশ করে একটা অবজেক্ট দিচ্ছে, ধরে নাও তার নাম, আমি আমার প্রোগ্রামে কানেকশন দিয়েছিলাম। তো কানেকশনের মধ্যে কি ছিল, আমাদের কানেকশনের মধ্যে এর অবজেক্ট, এই কানেক্ট যে সাকসেসফুল হয়েছে তার অবজেক্টটা, সেটা ওয়ান কাইন্ড অফ অবজেক্ট রিটার্ন করেছে বা কানেকশন স্ট্রিং, সেটা কিন্তু এই কানেকশন এর মধ্যে আছে, এই ভেরিয়েবলটার মধ্যে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অবজেক্ট, যে সাকসেসফুল যে কানেক্ট হয়েছে সেটা একটা অবজেক্ট হয়ে গেল। তাহলে হোয়াট ইজ দিস, ইজ দ্য অবজেক্ট অফ, মানে সিম্পল কথা বলতে পারো যে কানেকশন যে হয়েছে তার প্রমাণ পরিচয়, সিম্পল কথায় প্রমাণ, যে কানেকশনটা হয়েছে তার প্রমাণটাই কানেকশন বলে ভেরিয়েবলটার মধ্যে আছে। সিম্পল ভাবে ধরো, যদি অবজেক্ট ফবজেক্ট না বোঝো, সিম্পল ভাবে প্রমাণটা কোথায় রয়েছে, এই কানেকশনের মধ্যে রয়েছে। তাহলে এই কানেকশন দিয়ে আমাদের এই কার্সার ফাংশনটাকে কল করতে হবে। কি বললাম, এই কানেকশনটা দিয়ে এই কার্সার ফাংশনটাকে যদি কল করি, তার মানে এটা প্রমাণ রয়েছে যে কানেকশন হয়ে গেছে। যেই কার্সার ফাংশনটাকে কল করলাম, তাহলে এই টোটাল জিনিসটা আমাকে আরেকটা কি দেবে, আর একটা প্রমাণ পরিচয় দেবে, তার বা একটা অবজেক্ট দেবে, যেটার নাম হচ্ছে, সেটা আমরা CUR কার বলে কোনো একটি ভেরিয়েবলের মধ্যে তুলে রাখবো। মানে এই যে দেখতে পাচ্ছ এই অবজেক্টটা বা এই প্রমাণটা দিয়ে এর পরবর্তীকালে সব অপারেশনস গুলো আমরা এক্সিকিউট করব। কি বললাম, আর ফের ক্লিয়ার করছি, কানেক্ট বলে যে ফাংশন দিয়ে আমরা কানেকশন দিয়ে সাকসেসফুল এস্টাবলিশ করি, একটা প্রমাণ দিল, সেই প্রমাণটা কোথায় রাখলাম, কানেকশন বলে একটি ভেরিয়েবলের মধ্যে, এইভাবে ভাবো। ঠিক আছে, তো আমরা যদি একদম বইয়ের টার্মে বলি, তাহলে আমাদের কি অবজেক্ট রিটার্ন করলো যে সাকসেসফুল কানেক্ট হয়েছে। তো অবজেক্ট না বুঝলে ভাবো প্রমাণ দিয়েছে তোমাদের, ঠিক আছে। তো এটা কোথায় রয়েছে, কানেকশন বলে একটা ভেরিয়েবলের মধ্যে রয়েছে। এবার আমি যখন এই ভেরিয়েবলটা দিয়ে, এই যে কানেকশন হয়েছে, এই ভেরিয়েবলটা দিয়ে যদি আমি এই কার্সার ফাংশনটা, যেটা কিনা এই মাইস্কুয়েল কানেক্টরের মধ্যেই আছে, এটা যেন কি বলে দিচ্ছে, এই ফাংশনের পর এই ফাংশনের সাহায্যে কিন্তু আমরা সব কাজ করব। তো আমি যদি কল করি এই ফাংশনটাকে, এই কানেকশন বলে যে অবজেক্ট বলতে বলবো বা প্রমাণটা দিয়ে যেই কল করি, এই একটা আবার কি করবে, একটা
কার্সার দেবে, একটা অবজেক্ট রিটার্ন করে বা প্রমাণ দেবে, বা এ একটা দায়িত্ব দেবে একটা লোককে। সিম্পল কথা ভাবো, এই কার বলে যে দেখতে পাচ্ছ ভেরিয়েবলটা, এটা দায়িত্ববান লোক, তার সাহায্যে মানে এ দায়িত্ব নিয়ে ইনসার্ট ডিলিট আপডেট ফেচ কিন্তু করে দেবে। এটাই আমরা দেখবো, কিন্তু আমরা গিয়ে যখন প্র্যাকটিক্যালি দেখবো এটাই দেখবো যে আমাদের ফার্স্ট স্টেপ আমরা কানেক্ট করলাম, স্টেপ 1 হয়ে গেল। সেকেন্ড স্টেপ আমরা কার্সারের অবজেক্ট বানাবো। কি বললাম, এই কার্সার ফাংশনটা কল করে একটা অবজেক্ট বানাবো। এই অবজেক্টটার মধ্যে অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে? এই অবজেক্টটার মধ্যে, এই কার অবজেক্টটার মধ্যে অনেকগুলো ফাংশন আছে, যেই ফাংশনগুলো ইনসার্ট ডিলিট আপডেট ফেচ সব কাজ করে দেবে। তাহলে কি কি এই কার মানে এই কার্সার অবজেক্টের মধ্যে কি কি ফাংশন, যেটা কিনা এই কার দিয়ে কল করতে হবে, সিইউআর বলে বললাম তো, এটা অবজেক্ট। যেই আমরা কানেক্ট করার পর যেই আমরা এই কানেকশন যে স্ট্রিংটা পেলাম বা অবজেক্ট পেলাম, সেটা দিয়ে যদি কার্সারকে কল করি, তাহলে আমরা কার নামক আরেকটি অবজেক্ট পেলাম। এটা কার্সারের অবজেক্ট বলবো, যে যার মধ্যে অনেকগুলো ফাংশন আছে। এক্সিকিউট বলে একটা ফাংশন, যেটা একটা পার্টিকুলার কাজে কোয়ারি এক্সিকিউশন করা, ঠিক আছে? এক্সিকিউট ফাংশন দিয়ে কি করি, কোয়ারি এক্সিকিউট করা। কোয়ারি এক্সিকিউট করার পর যে ডেটাগুলো আসে, সেটা আমরা কিভাবে সেখান থেকে ডেটাগুলো যেটা আসছে ডেটাবেস থেকে যেটা আসছে সেটাকে ধরে রাখার জন্য আমাদের কোন একটি ভেরিয়েবল বা কোন একটি মধ্যে রাখবো। তো সেখান থেকে জিনিসগুলো ফেচ করার জন্য আমাদের ফেচ বলে একটা ফাংশন আছে, ফেচ অল, ফেচ ওয়ান, ফেচ মেনি, এরকম আমাদের ফেচ বলে কিছু ফাংশনস কিন্তু আমাদের প্রোভাইড করে দিয়েছে। তিনখানা ফেচ ফাংশন আমরা দেখবো। এক্সিকিউটের 2 রকম ফাংশন আছে, তার ইন্ডিভিজুয়াল কাজগুলো আমরা এখান থেকে দেখবো, তারপরে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাবো। কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এই এক্সিকিউট ফাংশনটা কোথায় আছে, এই কার্সার, এই কার্সারের অবজেক্ট দিয়ে এগুলোকে কল করবো। এই কার দেখতে পাচ্ছ, এই কারটা কি বলেছিলাম, এই কার হচ্ছে কার্সারের যে সাকসেসফুল এই কানেকশন দিয়ে কার্সারটাকে কল করার পর স্টেপ 2 তে আমরা একটা অবজেক্ট পেলাম, যেটা যে কিনা মানে তার সাহায্যে, এই কারের সাহায্যে কিন্তু আমরা ইনসার্ট ডিলিট আপডেট কোয়ারি গুলো চালাবো। ইনসার্ট ডিলিট আপডেট কোয়ারি আশা করি তোমরা জানো, বেসিক ডেটাবেসে আমরা কি করে ইনসার্ট কোয়ারি লিখি, সেটাও আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখবো, চিন্তার বিষয় নেই। তো আমরা অলরেডি ইনসার্ট ডিলিট আপডেট কোয়ারি, এগুলো ফেচ কোয়ারি গুলো কিন্তু আমরা বেসিক্যালি আমরা অলরেডি করেছি, বা তোমরা যারা দেখছো অলরেডি ধরে নিলাম তোমরা জানো। তো আমাদের ওই কোয়ারিগুলো কোথায় লিখতে হয়, তা আমাদের ওই কোয়ারিগুলোকে এক্সিকিউট মানে ডেটাবেসে গিয়ে এক্সিকিউট করানোর জন্য আমাদের এই কার্সারের কিছু ফাংশনস আছে। এই কার্সার কি করছে, কিছু ফাংশনসের সাহায্যে কাজগুলো করছে, যেটা কিনা এক্সিকিউট বলে 2 রকম ফাংশন আমাদের দেয়। একটা হচ্ছে এক্সিকিউট মানে সিঙ্গেল কোয়ারি এক্সিকিউট করার জন্য আমরা এক্সিকিউট ফাংশন ইউজ করব, আর মাল্টিপল কোয়ারি এক্সিকিউট করার জন্য এক্সিকিউট মেনি আমরা ইউজ করব। তো কোয়ারি যখন এক্সিকিউট করব, যেরকম ধরে নাও আমি এটা সিম্পল কথা বললাম, ধরে নাও সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, টেবিলটার নাম কি ছিল, স্টুডেন্ট, তো আমি লিখেছি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। তাহলে এটা কি একটা কোয়ারি, তো অলরেডি তো উই নো দিস থিং। তাহলে এই কোয়ারিটা যদি আমি এক্সিকিউট করতে যাই, তাহলে আমাদের এই কোয়ারিটা কোথায় লিখতে হবে, এই এক্সিকিউট ফাংশনের মধ্যে লিখতে হবে। যদি লিখে দিই, আর আমরা যদি এই কারের অবজেক্ট দিয়ে এক্সিকিউটটাকে কল করবো, এর মধ্যেই পুরো আমাদের পুরো অবজেক্ট আছে, কার্সারের অবজেক্ট আছে। এই কার্সারের অবজেক্টের সাহায্যে কিন্তু আমরা বলেছিলাম এই কার্সার কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফেচ কোয়ারি। কি কোয়ারি এটাকে বলা হয় ফেচ কোয়ারি, FETCH ফেচ, এফ লিখলাম, বুঝতে পারছো? তো ফেচ কোয়ারি। তো আমরা এই যে কানেকশনের এই যে কার্সারের অবজেক্ট দিয়ে যদি এক্সিকিউটটা কল করি, আর এর মধ্যে যদি কোয়ারিটা লিখে দিই, এটা কিন্তু আমাকে এক্সিকিউট ডেটাবেসে যাবে। অলরেডি কানেকশন বিল্ড আপ আছে, ওই ব্রিজটা দেখিয়েছিলাম প্রথমে। তো এটা ডেটাবেসে যাবে, ডেটাবেসে গিয়ে এই কোয়ারিটাকে এক্সিকিউট করবে, করে তার রেজাল্ট নিয়ে আসবে। রেজাল্টগুলো নিয়ে এসে কোথাও একটা রাখবো, ধরে নাও কোনো একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো সেখান থেকে তো আমাদের সেই রোজগুলো এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা ডেটাবেস কি দেয়, একটা টেবিল দেয়, তো আমাদের একটা আউটপুট একটা টেবিল পাচ্ছি আমি। তো টেবিলটা ধরে নাও কোনো একটি ভেরিয়েবল ভি এর মধ্যে রাখলাম। তো সেখান থেকে আমাদের এই একটা রো ওয়াইজ তো আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তার জন্য আমাদের কিন্তু এই ফেচ ফাংশনগুলো ব্যবহার করব আমরা। যদি আমাদের সব রো গুলো একসাথে ফেচ করতে হয়, তাহলে আমরা ফেচ অল কিন্তু ইউজ করব। যদি একটা রো যদি ফেচ করতে হয়, যে আউটপুটটা এসছে সেখান থেকে যদি একটা রো মানে ফেচ করে আনতে হয়, তাহলে আমরা ফেচ 1 ইউজ করব। আর যদি আমরা ফেচ মেনি ইউজ করি, তাহলে মোর দ্যান 1 আমরা কিন্তু রো কিন্তু ফেচ আউট করতে পারবো। এই হচ্ছে বেসিক 3খানা আমাদের ফাংশন আমাদের দিয়ে দেয়, যেখান থেকে আমরা দেখো 2টো জিনিস রাখবো। আমাদের ডেটাবেসে গিয়ে কোনোভাবে কোয়ারিকে ফায়ার করতে হবে, সেটা আমরা এক্সিকিউট ফাংশন দিয়ে করবো, যেটা কিনা কার্সারের মধ্যে রয়েছে। এই কার্সার বলে যে কনসেপ্টটা আছে পাইথনের, এ কিন্তু এই ফেসিলিটিগুলো প্রোভাইড করছে। তাহলে আমাদের এইটুকু বুঝতে পারছো, এই কার্সার হচ্ছে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কার্সারের সাহায্যে আমরা এই টোটাল দেখতে পাচ্ছি, টোটাল আমরা 1 2 3 4 5 6টা ফাংশন পড়ছি। এছাড়াও আরো 2-3টে আছে, বাট ওগুলো অতটা ইম্পর্টেন্ট না। বেসিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট ফাংশন আমি এখানে ডিসকাস করছি, যেটা আমাদের সিলেবাস ওরিয়েন্টেড কনসেপ্টও কিন্তু আমাদের আছে। তো মেইনলি হচ্ছে আমাদের এক্সিকিউট, যেটার সাহায্যে আমরা কোয়ারি এক্সিকিউশন করবো ডেটাবেসে গিয়ে। আর যখন ডেটাবেসে এক্সিকিউট করার পর যে ডেটাগুলো আসবে আমার পাইথনের মধ্যে, তো সেখান থেকে তো তুলে বার করতে হবে আমাদের। সেটা কোনো একটি ভেরিয়েবলে রাখলাম, সেখান থেকে তুলে নর্মাল বার করতে পারবো না, আমরা নর্মাল প্রিন্টও করতে পারবো না। তো ওইগুলো
বার করার জন্য আমাদের কিছু ফাংশন এই কার্সার প্রোভাইড করে, যেটা কিনা ফেচ অল, ফেচ ওয়ান, ফেচ মেনি। আর ক্লোজের সাহায্যে কি বলতো, এই যে কার্সারটাকে যে ওপেন করেছি, কার্সার মানে ধরুন একটা ওয়ান কাইন্ড অফ সিম্পল যদি কথা আমি বাংলা ভাষায় একবারে বলি, যে এটা সাহায্যে এটা তার দায়িত্ববান লোক যার কাছে এই ফেসিলিটিস গুলো আছে, এই এতগুলো ফাংশন তাকে দেওয়া আছে, সে গিয়ে কাজগুলো করিয়ে দেবে, মানে এক্সিকিউট দিয়ে এক্সিকিউটের কাজ করাবে, ফেচ দিয়ে ফেচের কাজিংগুলো করাবে, এবং ওটা হয়ে গেলে এটা ক্লোজ করে দিতে পারি, আমরা কার্সারটাকে বন্ধ করে দিতে পারি। এটা করে দেওয়াটা খুব বেটার, নাহলে পাইথন অটোমেটিক্যালি করে নেয় না তা না, বাট আমরা বেটার জেনে নিলাম যে ক্লোজ ফাংশন দিয়ে যে কার্সারটা ওপেন করেছিলাম এই কাজগুলো করার জন্য, সেটাকে আমরা চাইলে কিন্তু বন্ধও করতে পারি ক্লোজ ফাংশন দিয়ে। এটা হচ্ছে মেজর কনসেপ্ট এই কার্সার যদি না বোঝো, এর পরবর্তী যতগুলো আমরা কাজ করব এটা কিন্তু বুঝতে পারবো না। তাহলে ফার্স্ট আমরা এখান থেকে অনেক কিছু বেসিক জিনিস ক্লিয়ার করলাম। ফার্স্ট আমরা কানেকশন কি করে বিল্ড আপ করবো এটা শিখে গেছি আমরা অলরেডি। তারপর আমাদের নেক্সট ফেজে কি কাজ থাকে, আমাদের কার্সার তৈরি করা। মানে এই কার্সার কিন্তু আমাদের এতগুলো জিনিস দিয়ে দিচ্ছে, কার্সার ছাড়া কিন্তু আমরা এই কোনো কাজ করতে পারবো না। তাহলে কার্সার কি করছে, একটা যে অবজেক্ট আমাকে দিচ্ছে, এবং কার্সার কিভাবে বানাবো, যে কানেকশনটা করেছিলাম তার যে অবজেক্ট বা আমি বলেছিলাম যে পরিচিতি, ঠিক আছে, চেনা পরিচিতি, মানে যে প্রমাণপত্র বলতে বলেছিলাম, যেটা কানেকশন বলে একটা অবজেক্ট বা কানেকশন স্ট্রিং, ওটা দিয়ে কার্সার কল করলে কার্সার কিন্তু একটা অবজেক্ট দেয় আমাকে, ঠিক আছে। সেই অবজেক্ট দিয়ে কিন্তু এই ফাংশনগুলোকে আমরা এক্সিকিউট করতে পারবো, এইগুলো কল করতে পারবো, কারণ কি এই ফাংশনগুলোই কিন্তু আমাদের মেইন কাজ করাবে। দেখো কোয়েরি অনেক রকম হয়, বাট আলটিমেটলি যতই যেরকমই কোয়েরি হোক, সেটা ইনসার্ট করে লেখো, কি ডিলিট করে লেখো, কি আপডেট করে লেখো, আর কি ফেচ করে লেখো, সবগুলোই কিন্তু আমরা এক্সিকিউট ফাংশনের মধ্যেই কিন্তু লিখবো, নাহলে কিন্তু হবে না। তাহলে এক্সিকিউটটা খুব ইম্পর্টেন্ট ফাংশন, এই এক্সিকিউট ফাংশনের মধ্যেই কিন্তু কোয়েরিগুলো লিখবো আমরা, সেটা যেরকমই কোয়েরি হোক না কেন। এক্সিকিউট হচ্ছে একটা কোয়েরি এক্সিকিউট করে, আর এক্সিকিউট মেনি হচ্ছে অনেকগুলো কোয়েরি এক্সিকিউট একসাথে করতে পারে, এর পার্থক্য কিছু না। তো মেনলি আমরা তো সবসময় একটা কোয়েরি করে এক্সিকিউট করি, তো অসুবিধা হবে না। তাহলে এখানে একটা কোয়েরি মেনলি এই ফাংশনটাই, এক্সিকিউট ফাংশনটাই মেনলি আমরা খুব দেখি, এছাড়া কিন্তু আর খুব একটা এক্সট্রা কিন্তু কোনোভাবে কিছু দেখি না। এরপর হচ্ছে ফেচ, কথাটা বললাম, ফেচ কি করছে, ফেচ অল, ফেচ ওয়ান, ফেচ মেনি, যেখানে আমরা ম্যাক্সিমাম সময় ফেচ অলটাই ইউজ করি, যেখানে ফেচ অল করা মানে আমাদের যতগুলো ডেটা সেটটা এসেছিল, মানে ধরো ভি কোনো একটি ভেরিয়েবলের মধ্যে ডেটা সেট যেটা নিয়ে এসছে, মানে কানেক্ট করার পর কোয়েরি এক্সিকিউশনের পর যে রেজাল্টটা দিয়েছে, সেই রেজাল্টটা নিয়ে এসে কোনো একটি ভেরিয়েবলের মধ্যে রেখেছি, এটাকে ডাইরেক্ট প্রিন্ট করা যাবে না, এখান থেকে প্রথমে ফেচ করে বার করতে হবে। এইটাকে বলা হয় রেকর্ড সেট বলা হয়। ডেটাটা যখন এনে যে ভেরিয়েবলের মধ্যে রাখি, সেই ভেরিয়েবলটাকে পাইথনের টার্মে বলা হয় রেকর্ড সেট। কি বলা হয়? রেকর্ড সেট। ছোট করে তোমরা লিখে দিলাম, তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। তো এই রেকর্ড সেটটা কিন্তু ডাইরেক্টলি তোমরা নিয়ে অ্যাক্সেস করতে পারবে না, এর উপর কোনো লুপ লাগাতে পারবে না, ফেচ করতে পারবে না। এর জন্য তোমাকে নর্মালি আমরা ম্যানুয়ালি পাইথন দিয়ে নর্মালি কোনোভাবে এটাকে ফেচ আউট করা যাবে না ডেটাগুলোকে। তো ফেচ করার জন্য কিন্তু এই কার্সারের মধ্যে কিছু ফাংশনস অ্যাভেলেবেল আছে, যেটা ফেচ অল, ফেচ ওয়ান আর ফেচ মেনি। এই তিনটে কিন্তু ফাংশনের সাহায্যে আমরা মেনলি আমরা ফেচ অল দিয়ে সবকিছু করে নেবো, দেখবে প্র্যাকটিক্যালি গিয়ে। বাট বাদ বাকিগুলো তোমার জেনে তো রাখতে হবে, তোমরা যদি বাই চান্স প্রশ্ন এসে যায় এগুলো কি করে, তখন তোমরা বলতে পারবে না। তো ফেচ অল মানে হচ্ছে সবগুলো একসাথে ফেচ করার জন্য ফেচ অল। ফেচ ওয়ান মানে একটা রোই ফেচ করতে পারে, ফেচ মেনি মানে মোর দ্যান ওয়ান রো ফেচ করার মতো ক্ষমতা এই ফাংশনটা দেয়। আর ক্লোজ দিয়ে কি করি, কার্সারের যে অবজেক্টটা আমি ওপেন করেছি সেটার সাহায্যে এতগুলো কাজ করলাম আমি, ওটাকে লাস্টে কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এটাকে বন্ধ করে দিতে হবে। আরেকটা কথা এখান থেকে বলে দিই, এই দেখতে পাচ্ছ যে এক্সিকিউট ফাংশনটা কিন্তু রান টাইম এরার দেয়। স্বাভাবিক, তুমি যদি এক্সিকিউট করতে গেছো, সেখানে যদি এক্সিকিউট না হয়, সাকসেসফুল ডেটাবেসে যদি এক্সিকিউট না হয়, তাহলে কিন্তু তাহলে তো কিছুই ডেটা নেই। এক্সিকিউট যদি সাকসেসফুল কোয়েরিটা না হয়, তাহলে কিন্তু এটা রান টাইম এরার জেনারেট করবে। তার জন্য এটা ট্রাই এর মধ্যে কিন্তু আমরা লিখবো, এটা এখান থেকে ক্লিয়ার করে নিলাম। এক্সিকিউট ফাংশনটা কিন্তু আমরা সবসময় ট্রাই এবং আমাদের এক্সেপ্ট ব্লক দিয়ে কিন্তু লিখতে হবে, কিন্তু হতেই পারে অনেক সময় এক্সিকিউট করতে যাচ্ছি, এখানে এক্সিকিউট হচ্ছে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের এক্সিকিউট কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের এক্সিকিউট যে কথাটা, সেটা কিন্তু আমাদের রান টাইম এরার দেবে যদি ঠিকঠাক কোয়েরি না লিখি, ঠিকঠাক যদি না লিখি, তাহলে ওটাকেও কিন্তু আমাদের ট্রাই ক্যাচ দিয়ে কিন্তু হ্যান্ডেল করতে হবে। তো সেই সূত্রে আমরা চলি। এবার আমরা অনেকটা আইডিয়া নিয়ে নিয়েছি, কার্সারের আইডিয়া আমাদের আশা করি এখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় এটাকে আমি বলবো এখানে পজ করে ফের রিভাইন্ড করে একবার জিনিসটা দেখো, আশা করি তোমাদের আরেকবার দেখলে তোমাদের ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে বাদবে কি করে আমরা ইনসার্ট, ডিলিট, আপডেট এবং ফেচ করব, তার কোডগুলো কিন্তু একবার আমরা অনবরত একদম হুড় করে পুরো জিনিসটা কিন্তু এখান থেকে দেখবো। তাহলে আমরা চলে এসেছি আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে। তাহলে দেখতে পাচ্ছ এই লাইনটা, তাহলে আমরা কানেকশন এস্টাবলিশ করেছিলাম, সেই কানেকশনের যে অবজেক্ট বলতে পারো বা কানেকশন স্ট্রিংটা এই কানেকশন বলে ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তা বলেছিলাম এই ভেরিয়েবলটা দিয়ে কার্সারের ফাংশনটা কল করব। এই দেখতে পাচ্ছ কানেকশন ডট কার্সার, স্ক্রিন হুবহু দেখতে পাচ্ছ। এটা লেখার পরই আমাদের কি হয়ে যাবে,
কার্সারের অবজেক্ট তৈরি হয়ে যাবে, তার নামটাও আমরা ধরে রেখেছি, আমরা কার বলেছিলাম এখানে কার্সারে দিয়েছি। তোমরা এখানে ভেরিয়েবলের নাম যা ইচ্ছা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে বোঝার জন্য যেটা যে কার্সারের অবজেক্ট, তাই জন্য কার্সারের নামটা অ্যাজ ইট ইজ দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম হবে না। দিস ইজ আ ফাংশন, দিস ইজ আ ভেরিয়েবল, তাই জন্য কোনো রকম কোনো ক্লাসের কোনো ব্যাপার নেই। তাহলে এই অবধি আমাদের কাজ শেষ হয়ে গেছে। কার্সারের অবজেক্ট ক্রিয়েট করা মানে আমাদের 80% ওয়ার্ক কিন্তু ডান। ব্যাস, আমরা এবার বাকি সিম্পল আমরা ইনপুট নেবো ইউজারের থেকে, আর আমরা কোয়ারি ফায়ারিং করবো, ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু চলে আসি, দেখো নাও পরের যে 4টে লাইনে হচ্ছে আমাদের রোল নেম আর অ্যাড্রেস ফোন নাম্বার আমরা ইউজার থেকে ইনপুট নিয়েছি। এইগুলো আশা করি আর বোঝাবো না, অলরেডি তোমরা জানো, স্কোর দেখতে পাচ্ছ। আমি একদম পাইথনের বিগিনিং থেকে এগুলো বোঝাচ্ছি, তো এগুলো নিয়ে আর কোনো কথা বলছি না। তো অলওয়েজলি কেন আমরা 4টে নিয়েছি, দেখো আমাদের ডেটাবেসে কিন্তু 4টেই আমাদের কলম আছে, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। তো অবভিয়াসলি আমরা 4টে ডেটা ইউজারের থেকে নিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু এটা কোয়ারিটা লিখবো। বলেছিলাম কি, আমাদের এক্সিকিউট ফাংশন কিন্তু আমাদের রান টাইম এরা জেনারেট করে বলে আমরা ট্রাইয়ের মধ্যে লিখেছি। কি বললাম? ট্রাইয়ের মধ্যে লিখেছি। তাহলে বুঝতে পেরেছি, ট্রাই এবং তার এক্সেপ্টও তলায় লিখেছি। কোডটা লাইন বা লাইন বুঝবো। এবার দেখো ইনসার্ট কোয়ারির মধ্যে একটা স্ট্রিং রেখেছি। স্ট্রিংটা দেখো অনেকটা বড় বলে তোমায় দেখে বুঝতে পারবে না বলে এটার মানেটা বোঝাবো, চিন্তার বিষয় নেই। আমি এটা কোনো করে নিলাম, ঠিক আছে, এইরকম ভাবে লিখলাম। ব্যাস, এই হচ্ছে বেসিক গল্প। অ্যাকচুয়ালি মানেটা কি দেখে যাতে বুঝতে পারো, দেখে তাহলে ক্লিয়ার করে নিলাম। এটা কিন্তু একটা স্ট্রিং, একটা স্ট্রিং ভেরিয়েবল। ইনসার্ট কোয়ারি বলে একটা স্ট্রিং ভেরিয়েবল বানিয়েছি, তার মধ্যে 3টে কোড দিয়েছি। এবার বলে স্যার 3টে কোড কেন দিচ্ছেন? স্ট্রিং তো আপনি সিঙ্গেল কোড দিয়ে, মানে 3টে কোড দেওয়ার তো মানে না আপনি একটা এখানে এইটাও দিতে পারেন, তো তাহলে এখানেও এখানে একটা কোড দিলেই তো হয়ে যেত না, হতো না। 3টে কোড দেওয়া মানে হচ্ছে মাল্টিলাইন, ওয়ান কাইন্ড অফ কমন কনসেপ্ট, তোমরা জানো। 3টে কোড, যেটা অলরেডি পাইথনের বেসিক জানো। এখানে 3টে কোড মানে মাল্টিলাইন যদি স্ট্রিং হয় তখন আমরা 3টে কোড কিন্তু ইউজ করি, ঠিক আছে। দেখো এখানে যে 3টে কোড দিয়ে সবগুলো আমাদের কি হয়ে গেছে, সবগুলো স্ট্রিং এর মধ্যে চলে গেছে। তাহলে এটাকে আবার এখানে বন্ধ করতে হবে, আরো 2টো কোড দিতে হবে। তাহলে 3টে কোড দেওয়া মানে হচ্ছে এটা কিন্তু মাল্টি লাইন স্ট্রিং। যদি এক লাইনে লিখতে হয় অসুবিধা নেই, এক লাইনে লিখলে কি ভিডিওতে স্ক্রিনে দেখাতে পারবো না, ওটা অনেকবার এদিক ওদিক করতে হবে। এগুলো 2টো লাইনে লিখেছি। তো মাল্টি লাইন যখন আমরা স্ট্রিং লিখি তখন আমাদের কিন্তু 3টে কোডস আমরা ইউজ করতে পারি। পাইথন এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখলাম। এটা জুপিটার নোটবুক বলো বা যেখানেই বলো, যখন আমরা মাল্টি লাইন স্ট্রিং লিখতে যাই, স্ট্রিং তো আর একটাই হতে পারে না, একই লাইন লেখা যায় না, লাইন তো অনেক বড় হয়ে যায়। তখন মাল্টি লাইনে লিখতে গেলে তখন আমরা ট্রিপল কোটস, ঠিক আছে, এরকম ডাবল কোটসটা যেটা আছে সেটা 3বার দিয়ে দিই, 3বার প্রথমে 3বার শেষে, তাহলে এই ব্যাপারটা হয়ে যাবে। এবার দেখো এখানে দেখো আমাদের যে এটা তো বেসিক ইনসার্ট কোয়ারি, আশা করি এটা বলার দরকার নেই, আমরা ধরে নিচ্ছি তোমরা জানো। ইনসার্ট ইনটু স্টুডেন্ট বলে টেবিলের নাম, রোল নাম্বার ফার্স্ট অ্যাট্রিবিউট ছিল, স্টুডেন্ট নেম সেকেন্ড অ্যাট্রিবিউট, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে তার ভ্যালুজ বলে এখানে কি দিয়েছি, এটাকে বলে স্ট্রিং ফরম্যাটার বলা হয়, স্ট্রিং বলা হয় এটাকে পাইথনে। এরপর আমরা কোনো কনসেপ্টগুলো আমরা অলরেডি ডিসকাস করা আছে আমাদের, এটাকে বলে এফ স্ট্রিং কনসেপ্ট, যেখানে এই ভ্যালুগুলো পরবর্তীকালে কোনো একটি জায়গা থেকে চলে আসবে, ঠিক আছে। এখানে একটা ভ্যালুজ বলে এখানে এফ স্ট্রিং প্রোভাইড করেছি আমি। দিস এফ স্ট্রিং মানে এই ভ্যালুজগুলো আমরা পরবর্তীকালে কোথা থেকে আমরা এখানে রিপ্লেস করব, কিভাবে করবো তার দেখতে পাচ্ছ। দেখো তলায় দেখো ভ্যালুজ বলে আমি একটা টাপেল তৈরি করেছি। তার মধ্যে কি আছে, যে ইনপুটেড রোল নাম্বার, নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, যেখান থেকে ইনপুট নিয়েছি ইউজারের থেকে, রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এইগুলোকে নিয়ে আমি একটা কি তৈরি করেছি, টাপেল তৈরি করে দিয়েছি, হয়ে গেছে। এবার দেখো আমাদের কি বলেছিলাম, যে কার্সার দিয়ে আমাদের এক্সিকিউট ফাংশনকে চালাবো। থিওরিতে বলেছিলাম দেখো কার্সার ডট এক্সিকিউট লিখেছি, তার মধ্যে আমরা প্রথমে কোয়ারিটাকে পাঠিয়েছি ফার্স্ট প্যারামিটার হিসেবে, তারপর আমরা ভ্যালু পাঠিয়েছি। আরেকটা কথা বলে দিই, আমাদের এক্সিকিউট ফাংশন কিন্তু আমাদের বাই ডিফল্ট 2টো করে আমাদের প্যারামিটার নেয়। একটা প্যারামিটার হচ্ছে আমাদের কোয়ারিটা, কোয়ারির ভ্যালুগুলোকে তোমরা চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারো, আমি মনে করবো এটা ইটস নট ভেরি গুড, তাহলে তোমাদের একটা প্যারামিটার মধ্যেই চলে যাবে। আর একটা কিন্তু এখানে লিস্ট বাট টাপেল কিন্তু নাই, খুব ইম্পর্টেন্ট কথা বলতে, মেনলি এখানে টাপেল নাই কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা যদি মাল্টিপল মানে কোয়ারির মধ্যে ভ্যালু না দিয়ে আমরা যদি আলাদা করে দিই, তাহলে কিন্তু এখানে একটা টাপেল আমাদের প্রোভাইড করতে হয়। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা কোয়ারি দিয়েছি, তার মধ্যে কিন্তু কোনো ভ্যালুজ নেই। এই ভ্যালুগুলো কিন্তু এই এক একটা ভ্যালু, এই এক একটা এসের জায়গায়, এই পার্সেন্টেজ, এটাকে বলে এফ স্ট্রিং বলা হয়, এই এক একটা এই পার্সেন্টেজের জায়গায় এক একটা টাপেল থেকে, মানে প্রথম পার্সেন্টেজের জায়গায় রোল নাম্বার বসে যাবে, দ্বিতীয় পার্সেন্টেজের জায়গায় নেম বসে যাবে, তৃতীয় পার্সেন্টেজের জায়গায় আমাদের অ্যাড্রেস বসবে, আর চতুর্থ পার্সেন্টেজের জায়গায় ফোন নাম্বার, মানে একদম ডাইরেক্ট ম্যাপিং হচ্ছে, ঠিক আছে। এটা অটোমেটিকলি এই এক্সিকিউট বলে যে ফাংশনটা আছে, এ কিন্তু কোয়ারিটাকে বিল্ড করে নেবে। আমরা কোয়ারি দিয়ে দিয়েছি, আমরা যে কোয়ারির যে ভ্যালুগুলো যে টাপেল থেকে যাবে সেটাও প্রোভাইড করেছি। তাহলে ও এক্সিকিউট ফাংশন কি করবে, প্রথমে কোয়ারিটাকে তৈরি করবে, অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুগুলোকে বসাবে, বসিয়ে ডেটাবেসে গিয়ে ফায়ার করবে। কি বললাম,
ফায়ার করে দেবে, কিন্তু এখান থেকে কিছু রিটার্ন হওয়ার কিছু নেই, ইনসার্ট কোয়ারি স্বাভাবিক কিছু রিটার্ন হওয়ার নেই, তাই জন্য আমরা কোনো ভেরিয়েবলে ধরিনি। দেখতে পেয়েছো, দেখুন ডাইরেক্ট আমরা এটা কথা লিখেছি কার্সার ডট এক্সিকিউট, ঠিক আছে, এর মধ্যে ইনসার্ট কোয়ারি লিখেছি, তার কমা দিয়ে এখানে ভ্যালুটা দিয়ে দিয়েছি। তা আমরা ভ্যালুগুলো আমরা ইউজার ইন্টার করবে, সেই ভ্যালুগুলো টাপেলে তৈরি করে এমবেড করে টাপেল তৈরি করে, মানে প্যাক বলা হয়, টাপেলের মধ্যে রেডি করে আমরা দিয়ে দিয়েছি। তো এক্সিকিউট ফাংশন কোয়ারিটাকে প্রথমে বিল্ড করবে, মানে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুগুলোকে বসাবে, ডাইরেক্ট ম্যাপিং করবে, মানে প্রত্যেকটা এস এর সাথে এক একটা ম্যাপিং করবে, ম্যাপিং মানে ওই জায়গাটা বসিয়ে ওটাকে এক্সিকিউট করবে, করে যে রেজাল্টটা, এখান থেকে রেজাল্ট কিছু আসার নেই, স্বাভাবিক কথা, ইনসার্ট কোয়ারি চাইলে কোনো রেজাল্টই আসে না, বাট বলা যায় কি ইনসার্টেড সাকসেসফুলি, তো এখান থেকে কিছু ধরার ব্যাপার নেই। তো এইটা করার পর একটা কথা বলে দিই যে এই যে কানেকশন দেখতে পাচ্ছ, এই কানেকশন যে আমাদের এস্টাবলিশ হয়েছিল, এই কানেকশনের আমি বলেছিলাম সবগুলো এরপর থেকে কাজ আমরা কার্সারের উপর করবো, মানে কার্সারের অবজেক্ট দিয়ে করব, কিন্তু এই যে আমি ডেটাবেসে যে ইনসার্ট করলাম এর ভ্যালুটা কিন্তু পার্মানেন্ট সেভ হয় না। এটা আমি যখন ডেটাবেস করেছিলাম তখনও বলেছিলাম আমাদের ডেটাবেসকে কিন্তু কমিট করতে হয়। কমিট হচ্ছে একটা কিওয়ার্ড, ডেটাবেসের এই গল্প বলছি, ডেটাবেসে আমরা যখন কমিট এই কমান্ডটা দিই, কমিট কমান্ডটা দিলে কি হয়, যেটা আমরা করলাম সেটা পার্মানেন্ট সেভ হওয়ার জন্য কিন্তু কমিট কমান্ডটা দিতে হয়। তো এখানে বলে পাইথনে কমিট বলে একটা ফাংশনই আছে, যেটা কিনা আমাদের এই কানেকশন অবজেক্ট দিয়ে কল করতে হবে, মানে কানেকশনের যে সাকসেসফুল যে কানেকশনটা এস্টাবলিশ হয়েছে সেই কানেকশন বলে যে অবজেক্ট দিয়ে এই কমিটটা কল করতে হবে রাদার দেন কার্সারের অবজেক্ট দিয়ে। এটা ক্লিয়ার করে নাও, এই কমিট ফাংশনটা কিন্তু কার্সারের মধ্যে নেই, ঠিক আছে, এটা কিন্তু কানেকশনের মধ্যে আছে, মানে কানেকশন যে তৈরি করেছি এটা দিয়ে ডেটাবেসকে আমি বোঝালাম কানেকশন ডট কমিট, মানে যেটা আমি কাজ করেছি এর আগে অবধি যে কাজটা হয়েছে আমার পাইথন দিয়ে যে কাজটা হয়েছে সেটাকে পার্মানেন্ট সেভ করে দাও। এটার মানে হচ্ছে কি বললাম, আমি এই লাইনটার আগে যা যা কাজ করেছি ডেটাবেসের সাথে কানেক্ট করে, সেটা ইনসার্ট করো কি ডিলিট করো যাই করেছি কেন, সেটা কিন্তু পার্মানেন্ট সেভ করে দিতে বলছে এই লাইনটা লেখার পর। এটা লেখা মানে পার্মানেন্ট সেভটা ডেটাবেসে কিন্তু হয়ে যাবে, না ছাড়া কিন্তু হবে না। তাহলে মানে ওই র্যামে যত পর্যন্ত থাকবে চলবে, তারপরে যেই আমরা কোড বন্ধ করবো অ্যাজ ইউজুয়াল ডেটাবেস কিন্তু কোনো চেঞ্জেস হবে না, মানে এটা পার্মানেন্ট সেভ করার জন্য কিন্তু আমরা এই কমিট লাইনটা লিখি। যদি আমাদের এক্সিকিউট করতে গিয়ে ডেটাবেসে কোনো এরার হয় তাহলে সঙ্গে সঙ্গে তো বুঝতেই পারছো আমাদের এই এক্সেপ্ট ব্লক এক্সিকিউট করবে, এরারটাকে প্রিন্ট করবে। আর এরার প্রিন্ট করার পর আমি মনে করি যে দুটো জিনিস বন্ধ করা উচিত, এটা ফর গুড হ্যাবিট অফ প্রোগ্রামিং। এক হচ্ছে কার্সারটাকে বন্ধ করা উচিত, আর একটা হচ্ছে কানেকশনটাকে বন্ধ করা উচিত। তো কানেকশন তো ওপেন করেছি, তো কানেকশনও বন্ধ করতে হয় না। এখানে যখন কানেকশন যখন খুলেছি দেখতে পাচ্ছ এইভাবে যখন আমরা কানেকশনটা তৈরি করে খুলেছি, তা আমার মনে হয় না কানেকশনটাকেও বন্ধ করে দাও। তাহলে এটা একটা গুড ওয়ে অফ প্রোগ্রামিং, এটা গুডউইল বলা হয় একটা প্রোগ্রামারের বলতে পারো। তো সেই সূত্রে আমরা এখানে কিন্তু আমরা এই দুটো জিনিসকেই কিন্তু ক্লোজ করে দেওয়াটা বেটার, কেন কি এরার যখন আমাদের রান টাইম যখন এরার আসে তো এক্সেপ্ট ব্লকে গিয়ে কাজগুলো করে প্রোগ্রাম থেকে বন্ধ হওয়া উচিত। যদি কোনো এরার না আসে, যদি এক্সিকিউট সাকসেসফুলি হয় তাহলে কমিটটাও হবে, মানে যে চেঞ্জটা করেছি যে জিনিসটা ইনসার্ট করেছি সেই চেঞ্জটা আমাদের সাকসেসফুলি যাতে পার্মানেন্টলি সেভ করে এই কমিট এই লাইনটা দিয়ে আমরা পার্মানেন্ট সেভ করে দিচ্ছি ডেটাবেসে। আর তারপর কি করছি এখানে প্রিন্ট করে দিচ্ছি যে ডেটা কিন্তু সাকসেসফুলি আমাদের কিন্তু ইনসার্টেড হয়ে গেছে। যে ইউজারকে তো বোঝাতে হবে, যে ইউজার যে এই ফ্রন্ট এন্ডে বসে কাজ করছে ইউজার বুঝবেই করেছে সাকসেসফুলি ইনসার্ট হয়েছে কি না হয়নি। তো এই লাইনটা দিয়ে আমরা এখানে বুঝতে পারবো যে ডেটাটা কিন্তু সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে। তারপর এটা হওয়া মানে যদি ট্রায়ের মধ্যে কাজ চলছে তো ট্রায়ের বাইরে বেরাবে, কোনোদিনই এক্সেপ্ট ব্লক এক্সিকিউট করবে না, ট্রাইতে এরার হলে এক্সেপ্ট ব্লক করবে। তো আমাদের ফাইনালি গিয়ে আমাদের কিন্তু আবার তো দেখো তাহলে মানে যদি এক্সেপ্ট ব্লকে না ঢোকে তাহলে কিন্তু আমাদের এই কার্সার আর কানেকশন ক্লোজ হচ্ছে না। তো তার জন্য আমি আলাদা করে বাইরে আবার কার্সার ডট ক্লোজ আর কানেকশন ডট ক্লোজটা কেন লিখেছি, যাতে ফাইনালি কিন্তু এখান থেকে যাতে এটা যাতে বন্ধ হয়ে যায়, মানে যদি কোনো এরার না খায় তাহলে তো বন্ধ করা দরকার। তো তোমরা মনে করলে এই জিনিসটাকে এই ট্রায়ের মধ্যেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি বাইরে লিখেছি ঠিক আছে। তো তোমরা মনে হলে এই দুটো লাইন তোমরা এই ট্রায়ের মধ্যেই লিখিয়ে দিতে পারো, যদি ডেটা সাকসেসফুল হয়ে যায় কানেকশনগুলো ক্লোজ করে দেবে, এটাও করতে পারো, কোনো ব্যাপার নেই। বাট এখান থেকে বেরালে এখানে আসবেই। তো সেই সূত্রে আমরা এখানে দুটো কার্সার আর কানেকশনকে ক্লোজ করেছি। তাহলে আশা করি এই পুরো ইনসার্ট কনসেপ্টটা পুরো ভালো করে বুঝে নিয়েছি আশা করি মনে হচ্ছে আমার। তো এবার আমরা এটাকে একটু রান করিয়ে দেখবো যে জিনিসটা কিভাবে ডেটা ইনসার্ট হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল একবার ভিউ নেবো আমরা। তো চলে আসি আমরা এটাকে একবার রান করে দেখি, তাহলেই বুঝতে পারবো। শিফট এন্টার মারলাম, আমাদের বলছে এন্টার দ্য কানেকশন এস্টাবলিশ বলে দিয়েছে। দেখো প্রথমেই বলেছে এটা তলায় এসছে, যাই হোক যদিও এটা রোল নাম্বারটা দিলে এটা উপরে চলে যাবে। তাহলে ফার্স্ট ফেজে কিন্তু আমাদের কানেকশন এস্টাবলিশ সাকসেসফুল হয়ে গেছে, তাই জন্য কিন্তু এই কথাটা বলেছে কানেকশন এস্টাবলিশ। এবার আমি রোল নাম্বার চাইছি, তো রোল নাম্বার আমি এখানে 1 দিলাম, ধরে নাও সিম্পল 1 দিয়ে এন্টার মেটেছি, দেখো উপরে উঠে গেছে ঠিক আছে। নামের জায়গায় ধরে নাও রাম দিলাম, কোনো অসুবিধা নেই। অ্যাড্রেসের জায়গায় দিলাম কলকাতা দিলাম, কোনো প্রবলেম নেই। আর আমাদের ফোন নাম্বারের জায়গায় আমি হাইপোথেটিক্যাল কিছু একটা ভ্যালু দিয়ে দিলাম, দিয়ে এন্টার মারলাম। দেখো বলছে ডেটা ইনসার্টেড সাকসেসফুলি, মানে হয়ে গেছে। এটা কি আদৌ হয়েছে?
আমি তো মোটামুটি সব বুঝে গেছি আমরা এখান থেকে। এবার দেখবো কি এখানে কি আদৌ হয়েছে কিনা। দেখো এখানে তো কিছু নেই, এটাকে প্রথমে রিফ্রেশ করো, নাহলে কি করে আসবে, যদি রিফ্রেশ করলেই তো পাবে। দেখো রিফ্রেশ করে দেখো দেখতে পাচ্ছ ওয়ান রাম কলকাতা, দেখো যা বলেছিলাম তাই চলে এসেছে, একদম সাকসেসফুল এটা কিন্তু ঢুকে গেছে। সেম আমরা আরেকবার চালাবো, আরেকটা ডেটা ইনসার্ট করে দেখবো যে আদৌ আরেকটা ডেটা ইনসার্ট হবে কিনা। সেম আমরা শিফট এন্টার মারবো, এখানে দেখো রোল নাম্বার এখানে 1 দিলে সঙ্গে সঙ্গে এরার, কেন এটা প্রাইমারি কি করা আছে, রোল নাম্বার যদি যেই ডুপ্লিকেটই দেবে তখন সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেবে। দেখবে আমি এখানে ফের আমি পুরো যখন দেবো তাহলে জিনিসটা বড় হবে, আমি যদি ফের 1 দিয়ে ফের অন্য কিছু যদি সঙ্গে সঙ্গে এরার পেয়ে যাবো, ডেটা ইনসার্ট হবে না, দ্যাট উইল বি এরার। তো এরারটা দেখো আগে একটুখানি, আমি এখানে সাম দিলাম ধরে নাও, আমি কিছু একটা ভ্যালু আরবিটারি দিচ্ছি কিন্তু যেহেতু আমি জানি এখানে এরার আসবে কোনোভাবে, তো কিছু একটা ভ্যালু দিলাম, দেখো সঙ্গে সঙ্গে তো এরার, দেখো এরার অকার ডুপ্লিকেট এন্ট্রি 1 ইজ আ প্রাইমারি, কি সুন্দর এরারটা দিয়েছে দেখতে পাচ্ছ। আমি তো বলেই দিলাম যে আমরা ডুপ্লিকেট দিতে পারবো না, মানে এটাও ইনসার্ট হবে না, কেন কি আমরা জানি যে কেন কি রোল নাম্বার ইজ আ প্রাইমারি কি, আর প্রাইমারি কিন্তু কখনো ডুপ্লিকেট ভ্যালু হয় না। দেখো এখানে কিন্তু কোনোভাবে কোনো ভ্যালু আসেনি। তো সেম আমি এখানে ফের চালাবো, এটা ভদ্রসভ্য ভ্যালু দেবো অবভিয়াসলি, এখানে 2 দেবো, 2 এর জায়গায় আমরা ফের সাম দেবো, আর সামের জায়গায় আমি এখানে অ্যাড্রেস পুনে দিলাম, আর ওখানে হচ্ছে আমাদের ফোন নম্বর আমি কিছু আরবিটারি দিয়ে দিলাম এখানে, জাস্ট দেখানোর জন্য যে ডেটা কিন্তু সাকসেসফুলি ইনসার্ট হয়েছে। দেখা গেছে এখানে কি আদৌ হয়েছে, চলে আসি দেখে নিই, দেখো আমাদের কিন্তু চলে এসছে, ডেটা কিন্তু সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে। তো আমি এরকম কিছু ডেটা একটু ইনসার্ট করে নিই তোমাদের পরবর্তীকালে জিনিসগুলো বোঝানোর জন্য, ঠিক আছে। আমরা ফ্রন্ট এন্ড থেকেই করবো, চিন্তার বিষয় নেই। তো আমি আরো দুটো ডেটা ইনসার্ট করে নিয়েছি, 3 যদু আর মধু বলে ইনসার্ট, কিন্তু পরবর্তীকালে আমরা এটাগুলো কিছু নিয়ে কাজ করবো, তো আমরা তাই আমাদের একটু কাজে লাগবে। তো আমরা কিছু 4টে রো আমরা মোটামুটি ফ্রন্ট এন্ড থেকে, মানে যে পাইথন দিকে আমি দেখতে পাচ্ছি আমি ইনসার্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড আমরা প্রোগ্রামে চলে যাবো, কি করে ডেটাকে রিট্রিভ করবো, মানে এই সিলেক্ট স্টার বলে যে কনসেপ্টটা দেখাইছিলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কি করে রিট্রিভ করবো তার, এটাকে নো কন্ডিশন ফেচ বলতে পারো, সেটা আমরা দেখবো। দেখলেই বুঝতে পারো কি করে যে রেকর্ড সেটটা আসবে আমাদের কাছে, যে বললাম না যখনই আমরা কোয়ারি ফায়ার করবো যে রেকর্ড সেটটা পাবো, সেটা কি করে আমরা পাবো, সেটা কোথায় থাকবে, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে কি কোথায় থাকবে, আমরা বলেছিলাম এটা কোনো ভেরিয়েবলের মধ্যে থাকবে, অ্যাকচুয়ালি কোথায় থাকবে সেগুলো কিন্তু আমরা এই প্রোগ্রামে কিন্তু এক্সপ্লেন করবো। দেখো মোটামুটি এই অবধি আশা করি তোমাদের কিছু বলার নেই, কেন কি এইটুকু বুঝে নাও যে এখান থেকে এইটুকু পোর্শন মানে হচ্ছে যদি আমাদের আমরা সব এগুলো উপরেই প্রোগ্রামে বুঝে গেছি যে হোস্ট ইউজার পাসওয়ার্ডকে সেট করবো, কানেকশন এস্টাবলিশ করবো, কারণ উপরে বন্ধ করে দিয়েছি যদিও বা, আর কানেকশন যদি না হয় তাহলে বলবো এস্টাবলিশ, আর যদি না হয় তাহলে কার্সারকেও ক্লোজ করে দেবো, কানেকশনকেও ক্লোজ করে দেবো। কানেকশন তো হয়নি, ক্লোজ করার দরকারই নেই যদিও বা, বাট তাও এটা ফর বেটারমেন্টের জন্য আমি যদি বাই চান্স কোনোভাবে এরার হয়ে যায় এখানে, তো আমরা কার্সারকেও ক্লোজ করে দিয়েছি, আমরা কানেকশনকেও বিল্ড আপ করে ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে বেসিক কথা। তো এখান থেকে আমরা কার্সারের অবজেক্টও পেয়ে গেছি, এগুলো কিন্তু ওপর থেকে অ্যাজ ইট ইজ কপি পেস্ট আছে, ওপরে প্রোগ্রাম থেকে কোনো চেঞ্জেস নেই। এবার কিন্তু আমরা মেন এখান থেকে প্রশ্ন এখান থেকে শুরু হবে, ঠিক আছে। এখান থেকে মেন প্রশ্ন চলে আসবে, এই প্রশ্নটা আমরা দেখবো যেখান থেকে আমরা দেখো এখানে আমরা বলেছিলাম যে এই এক্সিকিউট কিন্তু আমাদের একটা রান টাইম এরার দেয়, বাট আমি এখানে কোনো ট্রাই লিখিনি। তো ঠিক আছে, তোমার ট্রাই আমি লিখিনি, বাট তোমরা ট্রাই লিখেই করো, কোনো অসুবিধা নেই। ট্রাই যদি লিখে করো তাহলে আমাদের আলাদা করে এক্সেপ্ট লিখতে হবে, কারণ কি আমার এরার দেবেই। যদি বাই চান্স ধরে নাও আমাদের টেবিলের নাম কি আছে, স্টুডেন্টস আছে, দেখো আমরা যদি এখানে যাই, দেখো টেবিলের নাম কি আছে, স্টুডেন্টস দেখতে পাচ্ছ, তাহলে আমরা কি লিখেছি, কোয়ারিতে লিখেছি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, বুঝতে পেরেছো। তো আমি যদি তা না করে আমি যদি এখানে এসটাকে যদি কেটে দিই, দিয়ে এবার চালাই, সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় এরার পেয়ে যাবো। দেখো বিশাল বড় একটা এরার পেয়েছি, এটাকে দেখতে পাচ্ছ স্ক্রিনটা, আমি ছোট করে তোমার দেখাই, বিশাল বড় একটা এরার পেয়েছি, কারণ আমাদের স্টুডেন্টস বলে আলটিমেটলি দেখো এইটুকু বলবো যে টেবিল আলটিমেট নিচে লেখা আছে, দেখো প্রোগ্রামিং এরার, এই যে ডেটাবেস থেকে যে এরারটা দেয় সেটাকে বলে প্রোগ্রামিং এরার আসছে, যে পাইথনে স্টুডেন্ট বলে কোনো এক্সিস্টই করে না, কারণ কোনো টেবিলই নেই, ডাজ নট এক্সিস্ট, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো বুঝতেই পারলে, তাহলে এটা কিন্তু বিশাল বড় এরার দেবে, রান টাইম এরার, কিছু করার নেই। তো সেই সূত্রে গেলে তোমরা চাইলে কিন্তু তোমরা এই ট্রাইটা এখানে লিখে নেবে, আমি এখানে লিখিনি, চাইলে তোমরা ট্রাই এবং উপর থেকে ব্লকটা আমি একটা কাজ করি কপি পেস্ট করে দিই, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এবার দেখো আমি ট্রাই এবং একদম সিম্পল একই রকম করেছি, ট্রাই এবং এক্সেপ্টের মধ্যে রেখেছি যদি কোনো এরার হয়। এবার দেখো আমি স্টুডেন্টটা দিলাম না, এবার আমি শিফট এন্টার মারলাম, তাহলে কি আছে দেখো, এবার দেখো একদম ভদ্রভাবে এরারটা দিয়েছে, এত কিছু জিনিস বলেনি, এখানে বলেছে যে একই জিনিস বলেছে যে রান টাইম এরারটা এসছে, যেখানে কিনা স্টুডেন্ট বলে কোনো টেবিল কিন্তু এক্সিস্ট করে না। তাহলে আমাদের ভদ্রভাবে জিনিসটা দিতে হবে, টেবিলের নামটা, তাহলে অবভিয়াসলি স্টার্ট ফ্রম টেবিল, তাহলে আমরা যেটা দেখিয়ে দিলাম যে আমাদের কিন্তু এক্সিকিউট বা এক্সিকিউট মেনি বলে যে স্টেটমেন্টটা কিন্তু আমাদের কিন্তু রান টাইম এরার কিন্তু কোনোভাবে জেনারেট করছে, হয়ে গেল, বুঝে গেছি। এবার আমরা ফাইনাল আমরা কি লিখবো, কার্সার ডট এক্সিকিউট, অবভিয়াসলি কোয়ারিটাকে লিখেছি, এখানে কোনো এক্সট্রা কোনো ভ্যালু দেওয়ার নেই বলে, তাই জন্য আমরা এখানে সিঙ্গেল আমরা কিন্তু প্যারামিটার পাস করেছি। আমি বলেছিলাম মিনিমাম ম্যাক্সিমাম 2টো প্যারামিটার হয়, আমি গতটাই বলেছিলাম, আর মিনিমাম আমাদের একটা করে তো প্যারামিটার দিতে হবে, কোয়ারিটা দিতে হবেই, এটা তো মিনিমাম একটা দিতেই হবে এক্সিকিউটের মধ্যে প্যারামিটার হিসেবে। কিন্তু তোমরা যদি চাও এখানে আলাদা করে ভ্যালুস বলে আলাদা করে টাপেল প্রোভাইড করতে পারো, যদি ভ্যালুগুলো আলাদা করে কোনো টাপেলে রাখো। তো এখানে আমরা রেখেছি বলে এখানে কিছু নেই দেওয়ার মতন, যেহেতু এখানে ডাইরেক্ট ফেচ করছি, রিট্রিভ অল ডেটা করছি। তো অবভিয়াসলি যখন এক্সিকিউট যখন হবে, আমি একটা কথা বলেছিলাম আমাদের থিওরিটিক্যাল স্ক্রিনে গিয়ে
দেখাবো যে এখান থেকে এক্সিকিউট, এই কোয়ারিটা এক্সিকিউট করার পরে কোনো একটি ভেরিয়েবল বা রেকর্ড সেটের মধ্যে লেগেছে, এটা কিন্তু একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বলেছিলাম যে কোন একটি ভেরিয়েবলের মধ্যে ডেটাটা যে আসবে মানে এক্সিকিউট করার পর যে টোটাল যে রোজগুলো যতগুলো ভ্যালু আছে সেগুলো যে আসবে সেটা কোনো একটি ভেরিয়েবলের মধ্যে রাখবে, কিন্তু এটা কিন্তু থিওরিটিক্যাল অ্যাসপেক্টে বলেছিলাম যেটাকে রেকর্ড সেট বলা হয়, বাট প্র্যাকটিক্যালি কিন্তু এটা অ্যাকচুয়াল না। এক্সিকিউট করার পর যে ভ্যালুটা সেই ভ্যালুটাই কার্সারের মধ্যেই থাকবে, এই কার্সার অবজেক্টটার মধ্যেই কিন্তু থাকবে। তাহলে এখান থেকে একটু কার্সারের একটা তোমরা ভিউ অ্যাঙ্গেল ক্লিয়ার করতে পারছো যে কার্সার ইজ দ্য অবজেক্ট যেটার সাহায্যে আমরা কিছু ফাংশন এক্সিকিউট করতে পারছি, মানে কিছু ফাংশন কথাটার মানে কিছু কিছু ফাংশনস ওই অবজেক্টটার সাহায্যে আমরা মানে কল করছি, যেরকম এক্সিকিউট বললাম, ফেচ বললাম। এই কার্সার অবজেক্টের মধ্যে কিন্তু ডেটা সেট গুলো রয়েছে, ভালো করে ক্লিয়ার করে নাও। যেই যখনই আমরা করলাম মানে আমাদের কোনো একটি কোয়ারি এক্সিকিউট করলাম, এক্সিকিউট ফাংশনের মধ্যে কোনো কোয়ারিকে লিখলাম, দেখতে পাচ্ছ তোমরা কোয়ারি স্ট্রিং, যেটা আর কোয়ারি বলে একটা কোয়ারি স্ট্রিং আছে, সেই কোয়ারি স্ট্রিংটা আমরা এক্সিকিউট ফাংশনে পাঠিয়েছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। যখন এক্সিকিউট হবে তাহলে ভ্যালুসটা কোথায় যাবে, এই কার্সার অবজেক্টের মধ্যেই থাকবে। তো এই কার্সার অবজেক্ট থেকে এটাকে নিয়ে মানে বার করতে কি করে হবে, তার জন্য আমরা এই ফেচ অল ফাংশনটা, যেটা আমরা অলরেডি বলেছি, এই ফেচ অল ফাংশনের সাহায্যে এই কার্সার অবজেক্ট থেকে ভ্যালুটাকে কিন্তু আমরা বার করব, ঠিক আছে। এই ভ্যালুগুলো পুরো যে একটা টেবিল যেটা চলে এসছে আমাদের, সেটা কার্সার অবজেক্টের মধ্যে, যেটা কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও দেখালাম। থিওরিটিক্যাল সিনারিওতে অবভিয়াসলি বলেছিলাম কোন একটি ভেরিয়েবল মধ্যে রাখবো এক্সিকিউট চালিয়ে, যেটা যেটা রেজাল্টটা দেবে ডেটাবেস, সেটা একটা ভেরিয়েবল যেটা রেকর্ড সেট বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এই রেকর্ড সেটটা আমাদের কোথাও রাখতে হয় না, এটা কিন্তু এই কার্সার অবজেক্টের মধ্যেই রয়েছে। সেই কার্সার অবজেক্ট থেকে আমাদের ফেচল ফাংশনের সাহায্যে কিন্তু আমাদের ডেটাটা কোন একটি ভ্যারিয়েবল বা আমাদের 2 ডাইমেনশনাল টাপেলের মধ্যে রাখবো, মানে টাপেলের মধ্যে টাপেল থাকবে, মানে অবভিয়াসলি এক একটা রো একটা টাপেল, তো আমাদের যদি 4টে রো হয় তাহলে 4টে টাপেল কিন্তু আমরা পাবো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা যদি এই রেজাল্টটা কি ওয়ান কাইন্ড অফ টাপেল চলে আসলো, মানে কার্সার ডট ফেচল করে পুরো ডেটাটা অ্যাজ আ টাপেল ফরম্যাটে, টাপেলস অফ টাপেল ফরম্যাটে, টাপেলের মধ্যে টাপেল রয়েছে, তাহলে 2 ডাইমেনশন টাপেল বলতে পারে, যেটা ওয়ান কাইন্ড অফ টেবিলই হয়ে গেল, এটা কিন্তু রেজাল্টের মধ্যে হয়ে গেল। আমি যদি একটা করে এর মধ্যে ফর লুপ চালাই, ফর রো ইন রেজাল্ট চালাই, তাই একটা করে কিন্তু রো গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। তাহলে এটাকে চালালেই বুঝতে পারে, শিফট এন্টার মারলা, দেখলে তোমাদের দেখো আমাদের টোটাল 4টে রো আছে, দেখো একটা টাপেল কিন্তু আসছে, কিন্তু দেখতে পেয়েছো তো। যখনই আমরা ফেচল ফাংশন কি করে, মানে এটা হিসাবে কিন্তু প্রথম থেকেই ক্লিয়ার করে রাখো, এই কার্সারের মধ্যে ডেটাটা যেটা ডেটাবেস থেকে যে ভ্যালুগুলো আসছে, মানে যখন আমি এক্সিকিউট করলাম, এক্সিকিউট করে যে রেজাল্টটা কিন্তু কার্সারের মধ্যেই রয়েছে, রেজাল্ট সেটটা যেটা রেকর্ড সেট বলি, ডেটাবেসের যে ফাইনাল অ্যান্সারটা, সেই জিনিসটা যদি ডেটাবেসে চালাই তাহলেও কিন্তু একই জিনিস পাবো, আমরা এই ভ্যালুগুলোই পাবো এই কোয়ারিটা চালালে। তো ওর যে রেজাল্টটা কিন্তু এই কার্সারের মধ্যেই আছে, কিন্তু এটা টাপেল ফরম্যাটেই থাকে, ঠিক আছে, টাপেল ফরম্যাটেই রয়েছে। তখন আমি ফেচ অল করলে পুরো জিনিসটা টাপেল অফ টাপেলটা আমার রেজাল্ট বলে একটা ভেরিয়েবল বা টাপেলস এর মধ্যে রইলো, এটা কিন্তু একটা টাপেল ভেরিয়েবল বলতে পারো, এটা টাপেল টাইপ ভেরিয়েবল বলতে পারো। তো অবভিয়াসলি যখন আমি একটা করে রো ফেচ করছি, মানে একটা রো উঠে আসছে আমার, রো বলে একটা সেই ওয়ান কাইন্ড অফ টাপেল ভেরিয়েবলের মধ্যে, এটা বেসিক ফর লুপ, এক্সটেন্ডেড ফর লুপ, এটা নিয়ে কোনো কথা বলবো না আমি। তো প্রিন্ট রো গুলো করলে আমরা রো গুলো দেখতে পেলাম। তাহলে কিভাবে আমাদের ফেচ করতে হবে ডেটাটা, সেটাও কিন্তু আশা করি আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারলাম। নেক্সট আমরা চলে যাব হচ্ছে আমাদের কি করে আপডেট করব। তো আপডেট প্রোগ্রামটা আমি একটু ফ্লেক্সিবল করে করেছি তোমাদের জন্য, বাট তোমরা একটা জিনিসই বুঝি, আর বেশি সময় নষ্ট না করে আমি এগিয়ে চলে যাব। তোমরা বাদ বাকি যে দেখো আমাদের হিসাব মতন দেখতে পারবে। আমাদের যদি আমরা ডেটাবেস দেখাই যে আমাদের টোটাল আমাদের 4টে কলামস আছে। অবভিয়াসলি রোল নাম্বারটা যেহেতু প্রাইমারি কি, এটা তো আপডেট করার কোনো ব্যাপার নেই, রয়ে গেলো কি 3টে, চাইলে তুমি নেম আপডেট করতে পারো, অ্যাড্রেস আর ফোন নাম্বার। তো এটা ফুল ফ্লেজেড প্রোগ্রাম তোমাদের এখানে আমি করে রেখেছি, যেখানে প্রথমেই এই কটা জিনিস তো আশা করি বলার দরকারই নেই, এটা তো পুরো হুয়াউ সেম আশা করি। কানেকশন এক্সট্রা যেহেতু ওখানে ক্লোজ করে দিয়েছি আগের ফিল্ডে, তো তোমাদের কানেকশনকে ওপেন করতে হবে, ওপেন করার জন্য কি কি করতে হবে তোমরা অলরেডি জানো, এখন আশা করি অলরেডি শিখে গেছো এখানে দাঁড়িয়ে, যে আমাদের কানেক্ট ফাংশনের মধ্যে আমাদের ডিজায়ার যে প্যারামিটার্স গুলো লিখতে হবে, হোস্টের জায়গায় হোস্ট, ইউজার পোর্শন, পাসওয়ার্ড, ডেটাবেসের নাম দিলেই আমরা কিন্তু কানেকশন করতে পারবো। ঠিকঠাক দিলে কানেকশন এস্টাবলিশ হবে, না হলে কিন্তু একটা রান টাইম এরর দেবে। তারপর আমাদের কার্সারের অবজেক্ট তৈরি করতে হবে, যেটা আমাদের কানেকশন অবজেক্ট দিয়ে কল করব কার্সারকে, করলে কিন্তু আমাদের কার্সারের অবজেক্ট তৈরি হবে। এইবার একটুখানি আমি এখানে একটুখানি প্রোগ্রামটাকে যে ফ্লেক্সিবিলিটি দেখিয়েছি তোমাদের, যেখানে আমরা একটা ওয়ান কাইন্ড অফ আমরা এখানে চয়েস ইউজার থেকে চেয়েছি যে হোয়াট অপারেশন ইউ ডু ইউ লাইক টু পারফর্ম, যে তুমি আপডেট নেম করবে না অ্যাড্রেস না ফোন নাম্বার, সেটা ইউজার বলবে। আমি এখানে জাস্ট বলার জন্য তোমাদের 3টে পোর্শনই একসঙ্গে দেখানো যায় না, এই জন্য একটা সুন্দর একটা ফ্লেজেট দেখিয়েছি তোমাদের, যেখানে ইউজার এখানে অপশন দেবে যে কি আপডেট করতে চাইছে, সেটা ইউজারকে বলা হবে। তো প্রথমে আমি এখানে যখনই ইউজার যা প্রেস করবে, যদি 1 প্রেস করে, 2 প্রেস করে, 3 যাই প্রেস করুক, তো সেই সূত্রে ইউজার যাই প্রেস করে 1 2 কি 3, সেই সূত্রে আমাদের 3টে চেকিং রেখে দিয়েছি যে ইফ যদি চয়েস 1 হয় তাহলে এই পোর্শনটা এক্সিকিউট
এক্সিকিউট করবে, যদি মানে নেম আপডেট করতে তাহলে এই পোর্শন, যদি চয়েস 2 হয় তাহলে আমাদের ওয়ান কাইন্ড অফ রোল নাম্বার, আমাদের মনে হয় 2তে মনে হয় আমাদের অ্যাড্রেস আছে আর 3তে ফোন নাম্বার আছে। 2তে আমাদের দেখতে পাচ্ছ এখানে 2তে আমাদের এখানে অ্যাড্রেসটা আমরা আপডেট করতে পারবো, এই পোর্শনের কোড লেখা আছে। আর লাস্ট পোর্শনে দেওয়া আছে যে আমাদের কি করে ফোন নাম্বারকে চেঞ্জ করার, এই কোডটা একই কোড কিন্তু কপি পেস্ট, হালকা কিছু চেঞ্জেস করে দিয়ে কপি পেস্ট রেখে দিয়েছি, ঠিক আছে। আর না হলে ইনভ্যালিড চয়েস আমরা বলবো, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা, এখান থেকে প্রথমেই বললাম যে আমি কিভাবে করতে চেয়েছি। একটা জায়গা দেখলেই তোমরা বাদবাকিটা বুঝে যাবে। তো প্রথমে দেখো, আমরা যখন কোনো কিছু আপডেট করতে চাইছি, নেম আপডেট করতে চাইছি, তো প্রথমত কোন রোল নাম্বারে সেটা তো জানতে হবে। তা আমি দেখো ইউজারের থেকে চেয়ে নিয়েছি, ফার্স্টে চয়েস 1টাই দেখাচ্ছি যে এন্টার দ্য রোল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, মানে আমি কারোর নাম আপডেট করতে চাইছি, যেখানে সেখানে তাকে চিহ্ন কি দিয়ে, সবসময় প্রাইমারি কি দিয়ে একটা রোকে চিনি, এটা বেসিক আইডিয়াসগুলো আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে ইউজার থেকে সেই রোল নাম্বারটা চেয়েছি, সেই রোল নাম্বারটা চেয়ে আমি আগে ফাইন্ড করবো সেই রোল নাম্বারের মধ্যে ওই লোকটা আছে কিনা। খুব ইম্পর্টেন্ট কথা, যদি রোল নাম্বারই না থাকে, যদি আমি যে স্টুডেন্টটার নাম চেঞ্জ করতে সেই স্টুডেন্টের রোল নাম্বারটাই এক্সিস্ট করে না, মানে সেই স্টুডেন্টটাই এক্সিস্ট করে, কি করে আপডেট করবো, প্রথমে সেটা চেক করতে হবে। তো এই জন্য আমি একটা কোয়ারি চালিয়েছি এখানে, যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার রোল নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ, সেই এফ স্ট্রিং ইউজ করেছি। আর এই পার্সেন্টেজের এটা কিন্তু রোল নাম্বার, ঠিক আছে। এটা এর মধ্যে দেবো না, এর মধ্যে ডাইরেক্ট দিইনি, আমি আলাদা করে কি টাপেল প্রোভাইড করে দিই। দেখো টাপেলের মধ্যে সিঙ্গেল ভ্যালু যদি প্রোভাইড করতে হয় তাহলে সিঙ্গেল ভ্যালু লিখে কমা দিয়ে দেবে। যদি এখানে যদি এটা না দাও, এরকম যদি লেখো, এটা কিন্তু টাপেল না, কিন্তু এটা কিন্তু এটা কিন্তু বোঝা যাবে, এটা বেসিক টাপেলে কিন্তু এই জিনিসগুলো আমি ক্লিয়ার করেছি। তাই জন্য কমা দিতে হবে এখানে। এই কমা মানে হচ্ছে এটা টাপেল পাঠাচ্ছ তুমি এখানে, তার মধ্যে একটা ভ্যালু আছে যেটা রোল বলে, সেই একটা ভ্যালুর জায়গায় পার্সেন্টেজের জায়গায় রোলটা বসে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কার্সার ডট এক্সিকিউট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। কার্সার ডট এক্সিকিউট করে আমরা কোয়ারিটা গিয়ে ডেটাবেসে চালালাম, ঠিক আছে। কি বললাম, কার্সার ডট এক্সিকিউট করে আমরা বেসিক এগুলো জানি, অলরেডি উপরে দেখেছি। তো এখানে আমরা এটা কন্ডিশন ফেচ, মানে যে এটা আদৌ যদি রোল নাম্বারটা এক্সিস্ট করে কোনো স্টুডেন্টের, মানে যে রোল নাম্বারটা ইউজার ইনপুট করেছে, যদি সে সেই রোল নাম্বারটা এক্সিস্ট করে, তার মানে কি অ্যাটলিস্ট একটা রো কিন্তু আমি পাবোই, তাই তো। আমি যখন এই কোয়ারিটাকে চালাবো, তাহলে যদি রোল নাম্বারটা এক্সিকিউট করি, মানে রোল নাম্বারটা যে ইউজার যেটা দিয়েছে সেটা যদি প্রেজেন্ট থাকে ডেটাবেসে, তাহলে একটা রো কিন্তু আমি পাবো। সেই রোটা আমাদের এই কার্সার অবজেক্টের মধ্যে থাকবে। তো সেখান থেকে আমি ফেচ অল করলাম, কার্সার অবজেক্ট থেকে ফেচ অল করে আমি সেটা রেজাল্ট বলে একটি টাপেলের একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এটা ওয়ান কাইন্ড অফ বলে অ্যাটলিস্ট একটা তো রো পাবোই। তো যদি তার লেন্থ, মানে যদি দেখো একটাও যদি এখান থেকে যদি এমন কিছু রোল নাম্বার দেওয়া হলো, এটা আমি চালিয়ে দেখাবো, যেরকম 1 2 4 আমার কিন্তু আছে এই ডেটাবেসে, আমার 1 2 3 4 আছে। যদি কেউ 5 দেয়, তার মানে আমার এই কোয়ারিটা চলবেই না, এই কোয়ারিটা চলবেই না। সিলেক্ট স্টার ফ্রম রোল নাম্বার ইজ ইকুয়াল টু 5 দিলে চলবে না। যদি এখানে 4 দেয়, তাহলে অ্যাটলিস্ট একটা রো পাবো। তো একটা রো পেলে সেটা কার্সারের মধ্যে থাকবে, আর ফেচ অল করলে সেই রোটা আমার এই রেজাল্টের মধ্যে আসবে, মানে অ্যাটলিস্ট একটা রো আসবে এখানে। তো একটা রো আসা মানে কিন্তু এখানে এই লেন্থ, যদি আমি একটা টাপেলের লেন্থ যদি আমরা দেখি, তাহলে কিন্তু এটা ইকুয়াল টু 0 হবে না, এটা ইকুয়াল টু 1 হবে অ্যাকচুয়ালি। কেন মোর দ্যান 0 হবে, 1 বলবো না। যদি মোর দ্যান 1 ডেটা যদি আসে, কিন্তু হিসাব করতে গেলে একটা রোই আসবে। তো একটা রো আসা মানে হচ্ছে যে আমাদের টাপেলটা যেটা আমরা ফেচ করেছি, সেখানে আমি একটা রোই ফেচ করেছি, তাহলে সেই রোটার কখনোই একটা টাপেলের মধ্যে, টাপেলের মধ্যে হিসাবে সবসময় ভাববে। তো টাপেলের মধ্যে সবসময় ভ্যালু কিন্তু আমার 1, অ্যাটলিস্ট 1 হবেই। 0 হবে, 0 হওয়া মানে কি, সেই রোল নাম্বারটা প্রেজেন্টই নেই। তাই জন্য লিখে দিয়েছি যে প্রিন্ট কি করেছি, যে ডেটাবেসটার মধ্যে ওই রোল নাম্বারটা প্রেজেন্ট নেই বলে দিয়েছি। আর যদি লেন্থটা যদি 0 না হয়, সেখানে 1 হোক কি 2 হোক, হিসাব করতে 1ই হবে, ঠিক আছে। সবসময় যখনই আমরা কোনো একটা স্পেসিফিক রোল নাম্বার দিয়ে দিই, তার এগেন্স্ট সবসময় একটা রোই কিন্তু থাকে। যেহেতু রোল নাম্বারটা প্রাইমারি কি, তাহলে সেই প্রাইমারি কি এগেন্স্টে মাল্টিপল রো কখনো থাকতে পারে না। তো সেই সূত্রে সবসময় একটা রোই কিন্তু এখানে থাকবে। যদি একটা রো থাকে, তাহলে হিসাবটা তুমি বুঝতেই পারছো যে এখানে লেন্থ সবসময় আমার 1ই হবে। লেন্থ অফ রেজাল্ট যেটা ফেচ করার পর যে টাপেলটা পাবো, তার সবসময় লেন্থ ফাইন্ড আউট করলে সবসময় 1ই হবে। তো 1 মানে আমাদের এলস পোর্শনে চলে যাবে। তো এলস পোর্শনে চলে গেলে এই পোর্শনটা এক্সিকিউট হবে। তাহলে আমরা কি করব, ইউজার থেকে সেই আপডেটেড নেমটাকে চাইবো, যে এন্টার দ্য আপডেটেড নেম অফ দ্য স্টুডেন্ট। তাহলে ফার্স্ট লাইনে কি হবে, এখান থেকে আমরা ইনপুট নিলাম আপডেটেড নেমটা। আপডেটেড যেই নেমটা যে ইনপুট নিলাম, তো আমরা সেরকম ভাবে আপডেট কোয়ারি সেট করবো। সেই দেখতে পাচ্ছ যে ট্রিপল এ দিয়ে দেখো, এখানে একটা লাইন থাকলে তোমার টিপল দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে একটাই লাইন, স্বাভাবিক এখানে একটাতেই হয়ে যাবে, তোমাদের টিপল দেওয়ার কোনো দরকার নেই। যদি তোমাদের দেখো উপরেও আমরা যেখানে একটা ছিল বলে আমরা সিঙ্গেল ডাবল ইকুয়াল টু ওপেন একটা দিয়েছি, সামনে একটা পেছনে দিয়েছি। যদি মাল্টি হয়ে যায়, মাল্টি লাইন হয়ে যায়, তখন দেখো এখানে মাল্টি লাইন, দেখো দেখলে বুঝতে পারো, দেখো এটাকে মাল্টি লাইন বলে এখানে আমরা 3টে ডাবল কোট সামনে, 3টে ডাবল কোট পেছনে দিয়েছি। মোর দ্যান 1 লাইনে যদি লেখো জিনিসটাকে, তাই জন্য আমরা এটাকে ইউজ করবো কিন্তু, ঠিক আছে। তো একটা লাইনে করলে আর দরকার নেই। তো সেম আমরা রোল নাম্বারটা আমরা সেই আপডেট কোয়ারিটা সেট করেছি, যে এটা অলরেডি আপডেট কোয়ারি, এটা বেসিক কোয়ারি, এটা যে আপডেট স্টুডেন্ট সেট স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ওয়্যার রোল নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ।
আপডেটের যে স্টুডেন্টের নামটাকে আমরা নতুন নাম দিচ্ছি, যেখানে রোল নাম্বারটা হবে যেটা অলরেডি প্রোভাইড করেছে ইউজার। তাহলে এই প্রথম এসের জায়গায় যাবে আমার আপডেটেড নেম, খুব ভুল না বললে, আর দ্বিতীয় এসের জায়গায় যাবে হচ্ছে এই জায়গাটা যাবে হচ্ছে রোল নাম্বারটা। তাই জন্য সেই হিসাবে আমি একটা টাপেল প্রোভাইড করে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ। তাহলে কার্সার ডট এক্সিকিউট কোয়ারিতে আমরা ইউ কোয়ারি মানে আপডেটেড কোয়ারি, যেটা এখানে এই স্ট্রিংটা, এই স্ট্রিংটা যেটা এখানে ভেরিয়েবলটার নামটা এখানে রেখে দিয়েছি। আর এখানে কি করেছি, এটা টাপেল প্রোভাইড করেছি, এর মধ্যে আমরা আপডেট নেম কমা রোল নাম্বার, আপডেট নেম ইউজার দিয়েছে এই জায়গাটা দেখে বুঝতে পারছো, আর রোল নাম্বারটাও ইউজার কিন্তু ওপরে দিয়ে রেখেছে, এই জায়গাটা অলরেডি দিয়ে রেখেছে। তাহলে এই দুটো জিনিস আমরা পরপর পাঠিয়ে দিয়েছি। তাহলে এই এক্সিকিউট কি করবে, এই কোয়ারিটাকে বিল্ড করে নেবে। তাহলে এখানে পার্সেন্টেজের জায়গায় ইউপি নেম মানে আপডেটেড নেমটা দিয়ে দেবে, আর এই রোল নাম্বারের পার্সেন্টেজের জায়গায় কিন্তু এই রোলের নাম্বারের ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে এটাকে ডেটাবেসে গিয়ে কি হবে, ডেটাবেসে গিয়ে কোয়ারি ফায়ারিং হবে, ফায়ারিং হয়ে এই চেঞ্জেসগুলো হবে, হয়ে কি হবে আমাদের কিন্তু কমিট করতে হবে। যা চেঞ্জেসগুলো হয় যখনই আমরা ইনসার্ট ডিলিট আপডেট করি তখন এগুলোকে কোয়ারিগুলোকে আমাদের কি করতে হয়, এইগুলোকে কিন্তু আমাদের কমিট করতে হয়। কমিট না করলে চেঞ্জেসগুলো কিন্তু রিফ্লেকশন পার্মানেন্ট চেঞ্জ হবে না। তাই যেখানেই আমি লিখলাম কানেকশন ডট কমিট মানে কি, এই যে চেঞ্জটা করলাম এটা পার্মানেন্ট হয়ে গেল। পার্মানেন্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখবো প্রিন্ট চেঞ্জেস ডান সাকসেসফুলি, ব্যাস। তার মানে আমরা এটা একটা পোর্শন দেখলাম যেখানে আমরা নেমটাকে আপডেট করলাম। সেম আমি কোশ্চেন আমি দেখাচ্ছি কোডটা, আশা করি তোমাদের খুব মানে দেখে অবুঝ মনে হবে না। একই জিনিস করেছি, পুরো কপি পেস্ট, এই চয়েস টুতে কিছু চেঞ্জ না। প্রথমে রোল নাম্বার নিয়েছি, দেখতে পাচ্ছি ফার্স্ট লাইনে সে রোল নাম্বার নিয়ে সেই সেম আমরা চেক করেছি রোল নাম্বারটা প্রেজেন্ট আছে কিনা। এই কার্সার ডট এক্সিকিউটে চেক করেছি, করে চেক করলাম রোল নাম্বার থেকে যদি কোনো রো আসে তাহলে আমরা ওটাকে ফেচ অল করে রেজাল্টে নিয়ে নিচ্ছি। যদি কোনো রো না আসে তাহলে জিরো হবে। এমন রোল নাম্বার দিয়েছে কোনো রোল মানে নেই, তাহলে এখানে জিরো হবে। আর যদি থাকে অ্যাটলিস্ট একটা রো আসে তাহলে এখানে আমাদের লেন্থের যে লেন্থ অফ রেজাল্ট কিন্তু আমাদের ইকুয়াল টু 1 হবে। তো যদি জিরো হয় তাহলে বলে দেবো রোল নাম্বার প্রেজেন্টের উপর থেকে যা করেছি তাই রেখেছি। আর যদি তা না হয় তার মানে এই পোর্শন এলস পোর্শনে যাবে। এলস পোর্শনে গিয়ে বুঝতেই পারছো সেম আমরা এই সেম ওখানে ওটা ছিল হচ্ছে নেমের জন্য, এটা হচ্ছে তোমার কার জন্য, অ্যাড্রেসের জন্য। তো আমরা নেম অ্যাড্রেস ফোন নাম্বার 3টে করছি। সেম লিখেছি যে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা আপডেটের অ্যাড্রেসটা এখান থেকে নিয়েছি। সে আপডেটের অ্যাড্রেসটা নিয়ে এখানে সে কোয়ারি বিল্ডিং করেছি একইভাবে যেটা উপরে করেছিলাম, অ্যাড্রেস জায়গায় পার্সেন্টেজ, রোলের জায়গায় পার্সেন্টেজ করে আমরা সেম আমরা কার্সার ডট এক্সিকিউট করেছি, করে কমিট করেছি। একই জিনিস যেটা উপরে করেছিলাম ধরে ধরে বলে দিয়েছি, একই কথা বারবার বলে সময় নষ্ট করবো না। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, জাস্ট এইভাবে তোমরা সেম করে ফেলবে। একই রকম জিনিস কাজ করেছি, জাস্ট আমরা ওই নেমের জায়গায় ওখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, যে সবই এক। সেম চয়েস 3 তাই, ওখানে নেম অ্যাড্রেস দেখলে এখানে ফোন নাম্বার, আর কিচ্ছু না। প্রথমে চেক করবে যে রোল নাম্বারটা আছে কিনা, স্বাভাবিক তো। এমন তুমি লোকের আপডেট করতে চাইছো সে রোল নাম্বারটাই নেই প্রেজেন্ট, তা করলে হবে না। তাহলে এইটুকুতে তোমরা কি করলাম, রোল নাম্বারটাকে চাইলাম কোয়ারি বিল্ড করে এক্সিকিউট করিয়ে সেখান থেকে যদি কোনো অ্যাটলিস্ট সে এক্সিস্ট করে তাহলে তার ডেটাটা আসবে এখানে কোনোভাবে রেজাল্ট সেটের মধ্যে, ভালো কথা। তো যদি তার লেন্থ যদি জিরো হয় তার মানে কিছু আসেনি, কোনো রেজাল্টই আসেনি ডেটাবেস থেকে। আর যদি আসে তাহলে আমরা সিম্পল সে কি করব, আমরা ফোন নাম্বারটা সে আপডেট পোর্শনে লিখে দেবো, আপডেটেড ফোন নাম্বারটা চাইবো, আমরা কোয়ারিটাকে আমরা বিল্ড করবো, কোয়ারি আপডেট কোয়ারিতে কোয়ারি বিল্ড করলাম সেম ভাবে। আপডেট কোয়ারিতে দেখিয়ে দিই, যেখানে উপরে ছিল আমাদের এখানে অ্যাড্রেস ছিল, এখানে অ্যাড্রেস ছিল, এখানে ফোন নাম্বার হয়ে গেছে, উপরে ছিল নেম ছিল, খুব ভুল না বলে স্টুডেন্ট নেম ছিল, আর রোল নাম্বার যার এটা দিয়ে আমরা কোয়ারিকে করবো, করে কমিট করে দেবো, করলেই আমাদের কিন্তু কাজ কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল দেখাবো এটাতে। ধরুন রাম কলকাতা থাকে, আমি এটাকে চেঞ্জ করে বিহার করে দেবো। রাম কোথায় থাকছে, বিহারে থাকে, ঠিক আছে। চলো এটাকে চেঞ্জ করবো, আমি অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি, সবগুলোই দেখাবো। প্রথমে আমি অ্যাড্রেস চেঞ্জ করি, তাহলে শিফট এন্টার মারলাম, তখন দেখাচ্ছে যে 1 to নেম, 2 to অ্যাড্রেস, আর 3 to আমাদের ফোন নাম্বার। তাহলে আমি এখানে কি চেঞ্জ করে চাই, আমি 2 কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে বলে দেখো তলায় দিয়ে দিয়েছে। তো আমি 2 চাই, অ্যাড্রেস চেঞ্জ করবো, ভালো কথা, 2 লিখলাম। এবার বলছে স্টুডেন্টের রোল নাম্বারটা দিতে, দেখো প্রথমে দেখাবো যে রোল নাম্বারটা নেই সেরকম এক্সিস্ট হলে কিরকম হয়। তাহলে 5 দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, দিস রোল নাম্বার ইজ নট প্রেজেন্ট ডেটাবেস, একদম কি সুন্দরভাবে দিয়ে দিল, দেখতে পেয়েছো। তাহলে এরকম জিনিস করা আছে বলে এটা ফুল ফ্লেজড একটা জিনিসটা তোমাদের দেখিয়েছি তোমাদের। সেম আমরা ফের চাই, এখানে আমরা কি চাই, আমরা 2 দেবো। এবার আমরা ভদ্র দেবো, চিন্তা নেই। রোল নাম্বার আমরা 1, রামটা চেঞ্জ করতে চাই, দেখো আপডেটেড দিতে বলেছে, আমি এখানে বিহার করে দিলাম, BIHAR বিহার করে দিয়েছি, এন্টার মারলাম। দেখো চেঞ্জেস ডান সাকসেসফুলি, আদৌ কি হয়েছে। রাম তো এখনো কলকাতায় আছে, এখানে রিফ্রেশ করিনি আমি, যেই রিফ্রেশ করবো দেখো রাম কোথায় গেছে, দেখো রাম বিহারে চলে গেছে, ভালো কথা। তো রামের ফোন নাম্বারটা কিরকম একটা বোকা বোকা লাগছে, রামের ফোন নাম্বারটা একটু পাল্টে দেখাই তোমাদের, তোমরা তো দেখতে পেলে রামের ফোন নাম্বারটা কি আছে। চলো এটাকেই ফের চালাবো। তো আমরা চাই এখন 3 নম্বরে কি, রামের এখন ফোন নাম্বারটা পাল্টাবো, 3 লিখলাম, ভালো কথা। রোল নাম্বার দেবো 1, একদম ভালো কথা। আর আপডেট ফোন নাম্বার দেখো সব 1 করে দিলাম, 6টা 1 করে দিলাম। চলো তাহলে দেখো চেঞ্জ ডান সাকসেসফুলি বলে দিয়েছে। চলো দেখা যাক এটা আদৌ হয়েছে কিনা। রোল নাম্বার দেখো, ফোন নাম্বার ছিল প্রিভিয়াসলি এটা ছিল,
দেখো আপডেট হচ্ছে কিনা, দেখো রিফ্রেশ করবে, করে দেখো, দেখো রোল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। চাইলে তোমার নামও চেঞ্জ করতে পারো, আমি আর নামটা চেঞ্জ করে তোমাদের একবার দেখিয়ে দিই, নাহলে বলবে স্যার ওই কোডটা যদি আপনি দেখাননি। তো চলো ওটাও রান করে দেখাই। তাহলে রামটাকেই চেঞ্জ করে আমরা রামা করে দেবো, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে আমরা ফের দিলাম 1, এবার নেম চেঞ্জ করতে চাইছি 1 দিয়েছি, ভালো কথা। স্টুডেন্টের রোল নাম্বারও 1 দিয়েছি, ভালো কথা। এখানে আপডেট নাম হবে রামা করে দিয়েছি, ঠিক আছে। এন্টার মেরেছি, দেখো চেঞ্জেস ডান সাকসেসফুলি। চলো দেখো এটা কি আদৌ কি রাম কি রামা হয়েছে। তিনটেই পোর্শন করেছি, তিনটেই করে দেখালাম, দেখো রাম কিন্তু রামা হয়ে গেছে। তাহলে ডেটাবেসে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা ইনসার্ট, আপডেট আর ফেচ কিন্তু গল্পটা বুঝে গেলাম। এবার আমরা সার্চ করতে চাইছি, যেটা উপরেও আমরা দেখেছি একই ব্যাপার। এই সার্চের কোডটা খুব একটা তোমাদের খারাপ হবে না। এখানে মেনলি আমরা সার্চ কি করে করি, যে ডেটাবেসে কোনো একটা লোককে খুঁজতে চাইছি, এটা অলরেডি আমরা এই জায়গাটা অলরেডি সার্চ করে দেখে নিয়েছি। মানে এই যে এটা করা যে করলাম না, এই যে কোয়ারিটা লিখলাম, এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ সার্চিং কোয়ারি, যেখানে রোল নাম্বার দিয়ে প্রোভাইড করেছি, সেই তার ডেটাটা আমাদের কাছে সার্চ হয়ে এসছে। তো এরকম অনেক রকম সার্চিং কোয়ারি হতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটা জিনিস আলাদা করে দেখিয়েছি, যে হাউ টু সার্চ ডেটা ফ্রম MySQL, যেখানে আমরা এইটুকু পোর্শন তো কোনো ব্যাপারই না, এটা বলার কিছুই ব্যাপারই নেই। প্রত্যেকটা জায়গায় আমরা কানেকশন এস্টাবলিশ করছি, প্রত্যেকটা পজিশনে করে আমরা যদি না এরার হয় কানেকশন, কার্সারকে ক্লোজ, কানেকশন ক্লোজ এগুলো তো করছি। আর তারপরে তো আমরা এখানে কার্সারের যদি কানেকশন সাকসেসফুল হয়, তাহলে কার্সারের আমরা অবজেক্ট বানাচ্ছি। এখান থেকে বানানোর পর কিন্তু আমাদের মেন কাজ শুরু হবে, যে আমরা কি করব, আমরা এখান থেকে ইউজারের থেকে আমরা ফোন নাম্বারটা, এই আমাদের রোল নাম্বারটা চাইছি। দেখো ইউপি ফোন নাম্বার এখানে দিয়েছি, এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই, এটা ইউপি ফোন নাম্বার না দিয়ে এখানে আমরা সিম্পল আর কোয়ারি মানে করে দিই, মানে ভেরিয়েবলটার ভ্যালু এখানে রোল করে দিই। এখানে অ্যাকচুয়ালি রোলটা আমরা চাইছি, তো রোল নাম্বার ইউজার থেকে চাইছি, মানে যাকে আমি সার্চ করতে চাইছি, ভালো কথা। আর সেই সূত্রে আমরা এখানে সেই কোয়ারিটাকে বিল্ড আপ করলাম, আর কোয়ারি, যেটা কিনা আমাদের সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার রোল নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ। ট্রায়ের মধ্যে আমরা এক্সিকিউট করেছি কার্সারকে, ভালো কথা। তাহলে আমরা কোয়ারি স্ট্রিং পাঠিয়েছি, এখানে ভ্যালুটা পাঠিয়েছি, যে এটা পার্সেন্টেজের জায়গায় বসবে স্টাপেলের মধ্যে করে। যেই আমরা এখানে করব, মানে আমরা যে এক্সিকিউট করলে আমার ডেটাটা আমাদের কোথায় কার্সারের মধ্যে থাকবে, ঠিক আছে। এখান থেকে আমাদের ফেচ অল করতে হবে, আমরা জানি ফেচ 1 করো, ফেচ অল করো। তাহলে আমরা ফেচ অলটাই ম্যাক্সিমাম ব্যবহার করি, মানে পুরোটাই ফেচ করে কোনো একটা টাপলসে রেখে দিই। তারপর ওখান থেকে আমরা রোগুলোকে এক্সিকিউট করে আমরা দেখি। সেটা তোমরা এই সার্চিং করে দাও, রোল নাম্বার গ্রেটার দেন 1 দিতে পারো, ঠিক আছে। যাদের কলকাতা সিটি কলকাতা, এরকম ভাবে তোমরা যেরকম ধরনের সার্চিং কোয়ারি তোমাদের হয় নাকি, তোমরা এই জায়গায় তোমরা সেরকম কিন্তু ভ্যালুস কিন্তু দিতে পারো। জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম, এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছ যে সার্চিং কোয়ারি কিভাবে লিখবে। করার পর তোমরা আলটিমেটলি যেই এটাকে এক্সিকিউট করবে, তোমরা ভ্যালু পেয়ে যাবে। আমি দেখাচ্ছি এখানে চালিয়ে এটাকে সিম্পল, যে এন্টার দ্য রোল নাম্বার ইউ ওয়ান্ট টু সার্চ। তো আমরা অবভিয়াসলি এমন কিছু রোল নাম্বার না, আমি এখানে এরকম কোনো কন্ডিশন রাখিনি। যদি রোল নাম্বারটা ইউজার এমন কিছু দেয় যেটা আমাদের এটা নেই, তাহলে কি হবে। তো সেরকম কিন্তু আমরা এখানে কোনোভাবে কিছু করিনি। তো সেই সূত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে এখানে এটা কি করা যেতে পারে। তো আমরা অবভিয়াসলি, আমি যদি এখানে 1 দিই, তাহলে অবভিয়াসলি আমাদের কিন্তু অ্যান্সার পাবো। দেখো দেখতে পাচ্ছ রামা বিহার 111 যেরকম দিয়েছে। তো যদি এটাকে আমরা এরকম জিনিসও রাখা দরকার, যদি বাই চান্স আমরা এটা রাখি, তোমরা বাড়িতে এন্ডে ট্রাই করে দেখতে পারো। যদি বাই চান্স এই জায়গাটা যদি বাই চান্স রোল নাম্বার এখানে 5 দেয়, কিছুই দেবে না। দেখবে আমি যদি চালিয়ে দেখাই তোমাদের, সিম্পল যদি রোল নাম্বারের জায়গায় যদি এখানে 5 দিয়ে দিই, তাহলে কি আসবে, এটা তো কিছু আসছে না। 5 তো নেই, ডেটাবেসে না থাকলে আসবে কি করে, সিম্পল কথা না। ডেটাবেসে তো 5 নেই, তো 5টাকে এই জায়গাটা তোমাদের কন্ডিশন তোমরা এমবেড করো। যদি এখানে সিম্পল কিছুই না, এক্সিকিউট করার পর যদি এখানে রেজাল্টের ভ্যালু যদি 0 হয়, এই জায়গাটা তোমরা নিতে পারো, ওই উপর থেকে নিতে পারো। যদি রেজাল্টের ভ্যালু 0 হয়, লেন্থ অফ রেজাল্ট 0 হলে, তাহলে তোমরা বলে দেবে যে নো ডেটা, মানে রোল নাম্বার ইজ নট অ্যাভেলেবেল। এই একটা সুন্দর কথা তোমরা এই জায়গাটা অ্যাড করতে পারো, এইটুকু পোর্শনের জায়গায়, মানে এখানে এন্টার মেরে দিলাম আমরা। এই জায়গায় তুমি দেখবে ইফ রেজাল্টের লেন্থ যদি 0 হয়, তাহলে এই হবে, নাহলে এলসে তোমাদের প্রিন্ট করবে। এই জিনিসটা তোমরা এখানে অ্যাড করতে পারো, আমি করিনি, স্বাভাবিক কথা, জাস্ট তোমাদের বললাম। তোমরা চাইলে কিন্তু এই জিনিসটা এই জায়গাটা অ্যাড করে জিনিসটাকে আরো এরকম উপরে তো করেছি, দেখতেই পাচ্ছ এই উপরেটা এটাও করেছিলাম, তো একই জিনিস করেছিলাম। দেখো লেন্থ অফ রেজাল্ট 0 থাকলে বলে দেবে যে রেল নাম্বার ইজ নট প্রেজেন্ট ডেটাবেস, নালে এলস পোর্শনে লিখবে। মানে আমি যদি জিনিসটাকে এই জিনিসটাকে জাস্ট কপি করে দিই, এইটুকু জিনিসটা কপি করে বসিয়ে দিলেও আমাদের অনেক বেশি। তাহলে এই জায়গাটাকে যদি আমি কপি করে জাস্ট এই জায়গাটা পেস্ট করি তোমায় দেখানোর জন্য, কন্ট্রোল+V করে দিলাম পেস্ট, আর এই পোর্শনটা আমাদের জাস্ট ভেতরে ঢুকিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু করবো না। দেখো ব্যাস হয়ে গেল, একই ব্যাপার। এবার চালাও, বললাম তোমরা করো, তো আমি করে দিলাম। এটা একটু বাইরের দিকে চলে এসছে, এটা একটু বেরিয়ে নালে হবে না, এটা ইন্ডিটেনশন এরার দিচ্ছে আমাকে, একটুখানি করতে হবে। এবার দেখি, দেখো এবার খুব আরামসে আসছে। এবার তোমরা যদি 5 দাও, এবার বলবে যে ডেটাবেসের মধ্যে ডেটা অ্যাভেলেবেল নেই। দেখো সিম্পল ভালো, দেখো রোল নাম্বার ডাজ নট প্রেজেন্ট, এবার কেউ দিয়ে দেবে। যদি এখানে যদি অন্য কিছু চালাই, ধরো না এখানে 3 দিলাম, তাহলে 3 ভ্যালু চলে আসবে। দেখো 3তে যদুই আছে, খুব ভুল না বললে, দেখো 3তে যদু আছে, দিল্লি আছে, তো চলে আসবে, কোনো অসুবিধা নেই। সাকসেসফুল দৌড়াবে প্রোগ্রাম কিন্তু।
আইডিয়াস গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে কিন্তু, ঠিক আছে। এবার লাস্টটা দেখে নিই, আমাদের লাস্ট যে কিভাবে ডিলিট করতে হবে। অনেক বড় ভিডিও হয়ে গেল আমি জানি যদিও, বাট এখান থেকে তোমাদের একদম কিন্তু হাইফাই কনসেপ্ট কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি এখান থেকে। এটা বলতে পারবো না তোমরা যারা পুরো অব্দি আপাতত রয়েছে এই ভিডিওর এগিয়ে অব্দি দাঁড়িয়ে রয়েছে, তোমরা এইটুকু তোমরা অ্যাসিওর হয়ে গেছো যে আমাদের এই জায়গার পর থেকে কিন্তু পাইথনের সাথে এসকিউএল কানেক্ট করে কাজ করতে কোনো প্রবলেম হবে না। এইটুকু তোমরা কিন্তু আমি তোমাদের অ্যাসিওর অলরেডি করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতেই পারছো জায়গাটা। এবার ধরো না এইটুকু পোর্শন তার কোনো কথাই বলবো না আমি, কারণ অলরেডি প্রত্যেকটা ফেজে এগুলো সেম রয়েছে, যেখানে আমরা সবকিছু দিয়ে আমরা কানেক্ট করে আমরা কার্সারের অবজেক্ট বানাচ্ছি। এবার ট্রাই পোর্শনে চলে যাব, যেখানে একই রকমই আপডেটের মতনই কাজ করেছি, যেখানে একটা ডিলিট রোল নাম্বার মানে রোল নাম্বার চেয়েছি ইউজারের থেকে যেটা ডিলিট করতে চাইছি, আর আমরা সিম্পল ডিলিট কোয়েরি চালিয়ে দিয়েছি এখানে যে ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়ান রোল নাম্বার ইজ ইকুয়াল টু এ। যদি এই রোল নাম্বারটা প্রেজেন্ট না থাকে তাহলে কি হবে, তার জন্য কিন্তু কোনো চেকিং আমি রাখিনি, এটা কিন্তু তোমরা অ্যাড করবে, আমি কিন্তু এখানে অ্যাড করব না। অলরেডি তোমরা জানো এই আপডেটের মতন ভাবেই করবে, একদম আপডেটে কিন্তু আমি করে দিয়েছি। প্রথমে এই ফেজটা তোমাকে রাখতে হবে যে রোল নাম্বারটা আদৌ প্রেজেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে ডিলিট করবো, না তো ডিলিট হবে না। দেখবে অলরেডি এটা বিশাল বড় এরর দিয়ে দেবে, কারণ এই কোড দেখে বুঝতেই পারছো এই কোয়েরিটা বিল্ড আপ করেছি, যেখানে এই এস এর জায়গাটা আমরা এখানে পাঠিয়েছি, রোল নাম্বার জায়গাটা লিখবো, লেখার পর আমরা ডিলিট হবে, তারপরে কমিট করে দেবো। দেখো আর নালে এরর দেবে। দেখো আমি যদি সিম্পল চালিয়ে যদি এখানে আমি 6 দিই রোল নাম্বারের জায়গায়, তাহলে কি দেবে, বলছে ডিলিট সাকসেসফুলি। ডিলিট তো হয়নি, কোনোভাবে ডিলিট নেই, এরর দেয়নি যদিও বা, আমি জাস্ট বললাম মানে এরা কিন্তু এখানে ডিলিট কিছু আছে। হ্যাঁ, কেন ডিলিটটা হয়ে গেছে আমি বলে দিচ্ছি। ডিলিট দেখো আমার ডিলিট হয়েছে, 3 ডিলিট হয়েছে। আমি কেন হয়েছে এটা জিনিসটা বলে দিই তোমাদের কেন হয়েছে। দেখো আমি এখানে ডিলিট রোল নাম্বার দিয়েছি, দেখো ডি রোল নাম্বার, তো ইনপুটে কিন্তু আমি এখানে রোলকে পাঠিয়েছি বলে স্যার এখান থেকে রোলটা পেলো কি করে, রোল তো নেই এখানে কোনোভাবে এখানে রোল নেই। হ্যাঁ, যেহেতু এটা জুবিলা নোটবুকে করছি, এটা একটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যে আগের যে এখানে রোলটা ধরে রেখেছে, কিন্তু এখানে তো রোল বলে একটা জিনিস ছিল, দেখতে পাচ্ছ তোমার রোল বলে, এটা কিন্তু ধরে রেখে দিয়েছে। তো সেই সূত্রে কিন্তু এটা কোনোভাবে সাকসেসফুল চলে গিয়ে 3টা উপরে দেখো 3টি করেছিলাম, রোলের মধ্যে 3 ছিল বলে দেখো এখন এন্টার করেছিলাম, সার্চের ভ্যালু 3 ছিল, তাই জন্য এখানে 3টা আমার কিন্তু রোলের মধ্যে রয়ে গেছে। আর ওপর থেকে কিন্তু এই রোলের অ্যাক্সেসটা পেয়ে গেছে, মানে প্রত্যেকটা সেল কিন্তু ইন্টারকানেক্টেড থাকে, যেটা প্রথমেই বলেছিলাম আমি। তো যেহেতু আমরা একই ভেরিয়েবল বারবার এখানে ইউজ করেছি বলে, এটা যেহেতু আমি কপি পেস্ট করেছিলাম, সেই সূত্রে এই জিনিসটা বুঝতেই পারছো, তাহলে ব্যাপারটা বুঝে এখানে অনেক ভালো জিনিস বুঝলে। তো এখানে কিন্তু ডেল এনোটা কিন্তু এখানে লিখতে হবে, তাহলেই কিন্তু কি এখানে এরর দেবে বা যাবতীয় রিডিং দেখবো। সাকসেসফুল কেন হয়েছে, কারণ কি আমি তো ডেল ডি রোল নাম্বার বা ডিলিট রোল নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে আমি তো 6 দিয়েছি, কিন্তু 6 তো নেয়নি। এখন আমি কোয়েরি এক্সিকিউট করেছি, আমি রোল দিয়ে করেছি, রোলের মধ্যে 3 ছিল, তো 3টাই ডিলিট হয়ে গেছে, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা তো, কেন ডিলিটটা হয়েছে কেন হয়নি, কারণ ডেটাবেসে দেখো এখানে কিন্তু 3টাই উড়ে গেছে কিন্তু আমার। এটাই আমার একটা খট করে সন্দেহ হলো কি হলো ব্যাপারটা, তখন দেখলাম যে না এটা ওর থেকে টাইপিং কপি পেস্ট করেছি, যেহেতু একই জিনিসের নামটা আমরা চেঞ্জ করিনি, সেই ক্ষেত্রে একটা জিনিস বুঝে গেলে যে প্রত্যেকটা সেল কিন্তু ইন্টারকানেক্টেড। তো একটা সেলের মধ্যে যদি কোনো ভ্যালু নাও থাকে কোনো ভেরিয়েবলে, সেটা কিন্তু আমরা আরেকটা সেল থেকে উপরের সেল থেকে পেয়ে যাচ্ছি ভ্যালুটা। এবার যখন চালাবো, এবার কিন্তু ঠিক 6 দিলে কি এরর দেয় দেখো, আবার 6 দিয়েছি বলছে আমার এক্সিকিউট হয়ে গেছে। 6 কি আদৌ আছে দেখি, তো চলে আসি আর আদৌ কোনো কাজ হয়েছে কিনা। দেখো আমাদের 6 কিন্তু নেই, কোনো ডিলিট কিন্তু এক্সিকিউট হয়নি। ডিলিটে কিন্তু অ্যাকচুয়ালি নো ডিলিট, ডিলিট কিন্তু হয় না। যদি আমি এমন কোনো রোল নাম্বার দিই, সেটাতে যদি আমি চালাই, বেসিক আমি যদি এই কোয়েরিটা কপি পেস্ট করে নিই, জাস্ট এখান থেকে আমরা যদি কপি পেস্ট করি Ctrl+C করে গিয়ে আমরা এখানে গিয়ে চালাই, একদম ডেটাবেসের এন্ডে এসকিউএল এ গিয়ে, এ দেখো দিয়েছে তো, এখানে জাস্ট আমরা যদি পেস্ট করে দিই, করে যদি এখানে আমরা 6 দিয়ে দিই, ইকুয়াল টু যদি 6 দিয়ে সেমিকোলন দিয়ে যদি এটাকে দেখতে পাচ্ছ স্ক্রিনটা একটু ছোট করে দেখালাম তোমাদের, দিয়ে আমরা এখন যদি গো কোয়েরি করি, তাহলে কি হবে, সিম্পল ডুয়েল ডিলিট, হ্যাঁ ডিলিট করতে বলছে, দেখো বলে 0 রো ডিলিটেড, মানে কোনো এরর নেই। কিন্তু এখান থেকে এটা ক্লিয়ার করে দিই, যদি রোল নাম্বার আউট অফ রোল নাম্বার হয়, যদি টেবিলে প্রেজেন্ট না থাকে, তাহলে কিন্তু ইট উইল নট গিভ অ্যান এরর, এটা ক্লিয়ার করে নেবে। যেই জন্য বললাম কোনো এরর পেলাম না, কেন পেলাম না সেটা কারণটা দেখিয়ে দিলাম। ওরা বলে ডিলিটেড সাকসেসফুলি, যদি রোল নাম্বার নাও থাকে তাহলেও কিন্তু ডিলিশন হবে, মানে কোয়েরিতে কোনো এরর আসবে না, বাট ডেটাবেসে কোনো রিফ্লেকশন চেঞ্জ নেই, ডেটাবেসটা অ্যাজ ইট ইজ আছে, কিন্তু কোনো এরকম কোনো রোল নাম্বারই প্রেজেন্ট নেই, তাহলে কোয়েরিটা এক্সিকিউটই হয়নি, এই জন্য কোনো চেঞ্জেস আসেনি। এখান থেকে একটা জিনিস আমরা বুঝে গেলাম যে ডিলিটে যদি তোমার এই জিনিসটা যেটা করিনি কেন, সেটাও বললাম, তোমরা চাইলে করতে পারো। তোমরা একটা বেটারমেন্ট যদি রোল নাম্বার না থাকে, এটা ভালোভাবে তোমরা দেখিয়ে দেবে যে রোল নাম্বার নেই, তো সেখান থেকে একটা জিনিস তো তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট না হলেও তোমার কোনো এরা কিন্তু এখান থেকে পাবে না। যাই হোক, আমরা মোটামুটি এখানে সবগুলো একটা আইডিয়া ডিসকাস করেছি। ইনসার্ট কি করে করবে, আমরা ডিলিট কি করে করব, আপডেট কি করে করব, ফেচের কিভাবে করব, টোটাল ফেচ
কি করে আমরা সার্চ করব, এগুলো সবই মোটামুটি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে নিয়েছি। আশা করি তোমাদের এখানে দাঁড়িয়ে কোনো ডাউট আশা করি হওয়া উচিত না। যদি মনে হয় কোনো জায়গায় কোনো ডাউট ফের আসছে, আমি চেষ্টা করেছি 100% ক্লিয়ার করার। তাহলে আমাদের কমেন্ট সেকশনের তলায় আছে, এখানে যেসব ডাউট তোমরা ফেস করছো বা বুঝতে পারোনি বলো, নিশ্চয়ই আমি কমেন্টসে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। এই ছিল আমাদের কনসেপ্টটা, পাইথন মাইএসকিউএল কানেক্টিভিটির ব্যাপারটা। আশা করি তোমাদের কনসেপ্টটা খুব ভালো করে আমি এই লেকচারে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।